Hello student, I am Govindo. Welcome to GS Academy application. Student, আজকে তোমাদের অ্যাডভান্স ম্যাথের একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু হচ্ছে, যেটা হলো স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। এবং এই স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট যে এসএসসি বা রেলওয়ে যে এক্সামই দিতে যাও না কেন, তোমার 2 থেকে 3 নাম্বার কিন্তু কনফার্ম আসবেই আসবে। বিশেষ করে বর্তমানে রেলের পরীক্ষাগুলোতে চরম হারে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসছে এবং অনেক ছেলে মেয়েদের ক্লিয়ার কনসেপ্ট না থাকার সব সময়ের জন্য হাই থাকবে। অন্য যে কোনো ছেলে মেয়ের থেকে তুমি কিন্তু আগে এই ধরনের অঙ্কগুলো করে আসতে পারবে পরীক্ষার হলে। তো এর জন্য একদম সুস্থ মস্তিষ্কে ফ্রেশ ব্রেন নিয়ে বসে পড়ো এবং খাতা কলম নিয়ে বসে পড়ো, ঠিক আছে? এবং শুরু করে দাও আজকের ক্লাসটা। তো এই চ্যাপ্টারটা করার আগে তোমরা অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশনে দেওয়া গড় চ্যাপ্টারটা করেছো, অর্থাৎ অ্যাভারেজ, যেটা কিন্তু হ্যাঁ, অ্যাভারেজ চ্যাপ্টারের অঙ্ক আমি তোমাদের করিয়েছি। সেই চ্যাপ্টারটা যদি একবার একটু করে আসো তাহলে খুব খুব ভালো হবে তোমাদের জন্য। অনেক কিছু তাহলে বেশি বেশি বুঝতে পারবে। যেহেতু প্রথম টপিকটার নামই আমার এখানে কি গড় রয়েছে, ঠিক আছে? এই চ্যাপ্টারে আরও ভিন্ন ভিন্ন কনসেপ্ট আছে, গড়, মধ্যক, বহুলক, এছাড়াও আরও ভিন্ন ভিন্ন কনসেপ্ট আছে যেগুলো আমরা ধীরে 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 এক একটা ক্লাসের মাধ্যমে কিন্তু কমপ্লিট করব। তো চলো প্রথমে আমি তোমাদেরকে একটু গড় সম্পর্কে আইডিয়া দিই। গড় বলতে বা অ্যাভারেজ বলতে কি বোঝায়? মনে করো 4, 5, 8 এই তিনটে সংখ্যার গড় তুমি কি বলবে? তুমি বলবে যে তিনটে সংখ্যার গড় মানে এই তিনটে যোগ করে দিয়ে, যেহেতু তিনটে সংখ্যা আছে তাহলে 3 দিয়ে ভাগ করব। তাহলে গড় বের করার নিয়ম কি? তুমি বলবে 8, 5 কত হবে? 8, 5 13, 13 আর 4 কত? 17, 17/3। তাহলে এইটাই হলো গড় এখানে, তাই না? তাহলে গড় মানে তোমরা সবাই বুঝে যাচ্ছ টোটালটা, টোটাল সাম বাই কতগুলো পদ আছে বা কতগুলো টার্ম আছে বা কতগুলো ডাটা আছে আমি বলতে পারি, তাই তো? তাহলে মোট যোগফল যোগফল বাই আমি কি বলবো, নাম্বার অফ ডাটা বা তথ্যের সংখ্যা, তথ্যের সংখ্যা। এবারে এই বিষয়টাই একটুখানি জাস্ট চেঞ্জ হয়ে আর একটা রূপ নেবে, কিভাবে একটুখানি বোঝো। মনে করো এই যে 4 সংখ্যাটা আছে, এই যে 5 সংখ্যাটা আছে আর এই যে 8 সংখ্যাটা আছে, এই যে যে তথ্য, এই যে যে তথ্য এদের ফ্রিকোয়েন্সি বলে দেবে। কি বলে দেবে? ফ্রিকোয়েন্সি। তার মানে 4 এর যদি ফ্রিকোয়েন্সি আমি বলি 2, তাহলে তুমি বলবে 4 যে ডাটাটা বা তথ্যটা এটা 2 বার আছে। কতবার আছে? 2 বার। আচ্ছা, 5 এর ফ্রিকোয়েন্সি যদি আমি 4 বলি তাহলে তুমি বলবে যে এই 5 যে ডাটাটা সেটা 4 বার আছে। আচ্ছা, 8 এর ফ্রিকোয়েন্সি আমি যদি 3 বলি, তুমি বলবে 8 যে ডাটাটা সেটা আমার কি আছে? 3 বার আছে। তাহলে আমি বলবো এক্ষেত্রে গড় কি হবে? তুমি বলবে গড় হলো মোট যোগফল। মোট যোগফল মানে হলো 4 গুণ 2, মানে 4 দুগুণে 8 আছে প্রথম তথ্যে মোট। তারপরেরটায় 5 গুণ কি আছে? 4 আছে, 5 গুণ 4। তারপরেরটায় কি আছে?
তারপরেরটা আছে 8 গুণ 3, 8 গুণ 3। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? আর নিচে আমি কি লিখবো, 2 যোগ 4 যোগ 3, মানে কতগুলো টোটাল তথ্য আছে। তুমি বলে কতগুলো তথ্য আছে এখানে, 4 আছে 2 বার, তাহলে 2, 5 আছে 4 বার, তাহলে 4 আর 8 আছে 3 বার। তার মানে আমি বলবো 4 আর 3 7 আর 2 কত, 9 খানা মোট তথ্য আছে এখানে। তাহলে উপরে যদি হিসাব নিকাশ করি, 4 দুগুণে 8, 4 পাঁচা 20, 3 আটা 24, আর নিচে কত দেখলাম, 4 আর 3 7, 8 9 দিয়ে ভাগ করব। তাহলে 24, 8 আর 4 12, 32, 52 হবে। 52/9 করলে এখানকার গড় আসবে। এইবার এই যে গড়ের যে বিষয়টা, এইখানে দেখো ডাটা যেটা সেটাকে এক্স দ্বারা ডিনোট করা হয়। এক্স দ্বারা কি কাকে ডিনোট করা হয়, ডাটাগুলোকে। ঠিক আছে, ডাটা মানে এক্স আই দেয়, সাফিক্স এরকম আই দেয়। আচ্ছা, আই মানে কি, মানে 1 নাম্বার ডাটা হলে x1, 2 নাম্বার ডাটা হলে x2, এইভাবে বোঝাবো। আমি যদি বলি x1, তুমি বলবে যে তার মানে x1 মানে 4, x1 ডাটাটার নাম কি 4। যদি বলি x2, তুমি বলবে x2 হলো 5 ডাটা। বুঝতে পারছো কথাগুলো আমার? আর আমি সেটা জেনারেলি কি লিখে দিয়েছি, এক্সআই। এক্সআই মানে আয়ের মান 1 2 3 করে যত খুশি তত হতে পারে। তাহলে আমি যদি বলি আয়ের মান মনে করো 1, তার মানে প্রথম ডাটা বুঝবে, প্রথম ডাটা। তাহলে এইখানের সাপেক্ষে প্রথম ডাটা কোনটা, 4। তাহলে x1 মানে 4, x2 মানে কত, তুমি বলো x2 মানে 5। আমি যদি বলতাম x3 লেখো তো, তুমি বলবে x3 মানে আর কিছুই না, x3 মানে হলো 8, x3 মানে 8। তাহলে 3টে ডাটা আছে, 3টে ডাটাকে এইভাবে লেখা যেতে পারে। আচ্ছা, এটা গেল ডাটা। এবার এই ডাটাগুলোরই ফ্রিকোয়েন্সি লিখবো, এই ডাটাগুলোরই কি লিখবো, ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সিকে লেখা হয় এফআই দিয়ে, এফআই দিয়ে, মনে থাকবে। তাহলে তুমি বলবে যে, তাহলে এফআই মানে F1 যদি আমি বলি, তুমি বলবে F1 মানে হলো প্রথম ডাটার ফ্রিকোয়েন্সি। ভালো করে শুনবে, F1 মানে হলো প্রথম ডাটার ফ্রিকোয়েন্সি কত, তুমি বলে 2, F1 মানে 2। বোঝা গেছে কথাটা? আমি যদি তোমাকে বলি F2, তুমি সাথে সাথে বলবে F2 মানে তো দ্বিতীয় ডাটার ফ্রিকোয়েন্সি মানে 4। আমি যদি বলি F3, তুমি বলবে যে 3, F3-র ভ্যালু কত, 3। তাহলে এখান থেকে এইটাকে আর এইটাকে ইউজ করে এই যে গড়ের যে বিষয়টা, সেটাকে সূত্র হিসাবে কিভাবে লেখা যেতে পারে, তুমি বলে সূত্র আর কিছুই নয়, সূত্র হলো এইরকম লেখা যেতে পারে, সামেশান। সামেশান মানে যোগফল, সামেশান xi ইন্টু এফআই। ঠিক আছে, আর নিচে সামেশান এফআই। দেখো তো এই জিনিসটাই এখানে হয়েছিল কি না। চলো একবার ভালো করে তোমাকে বুঝিয়ে দিই। এই যে সূত্রটা লিখলাম, এই সূত্রটার কি ক্রেডিবিলিটি আছে একটু বুঝে নাও। যে সূত্রটা লিখলাম এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, এটা কি বলো, এক্স, আর এই 2টা মানে কি, এফ। ভালো করে বুঝবে, এটা এক্স এটা এফ, দুটো গুণ হয়েছে। আবার বলো এক্স এফ গুণ হয়েছে, এক্স এফ গুণ হয়েছে। তাই আমি সামেশান দিয়েছি মানে যোগফল। সামেশান মানে কি, যোগফল। এই চিহ্নটাকে কি বলে, অনেক যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা তারা অনেকে জানে না, এই সামেশান চিহ্নটাকে তোমাদেরকে অনেকে জানতে হবে। তাহলে উপরে আমি কি বলেছিলাম, এক্স ইন্টু এফ। তাহলে দেখো তো এক্স ইন্টু এফ করেছি কিনা, তুমি বলো হ্যাঁ দাদা তাই তো করেছো। আর নিচে কি করেছি, 2 4 আর কি 3-এর যোগফল। আর 2 4 3 মানে কি এর অ্যাকচুয়ালি, 2 4 3 মানে এফ শুধু ফ্রিকোয়েন্সি। তাই দেখো নিচে শুধু ফ্রিকোয়েন্সির সামেশান দিয়েছে, সামেশান মানে কি, যোগফল। তাহলে এই যে সূত্রটা আমি এখানে লিখলাম, এই সূত্রটা ডাইরেক্ট না পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, তার জন্য আমি এখানে তোমাদের শিখিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে, কেননা সূত্র অপশান বলবে যে এক্সআই যদি মনে করো সমস্ত ডাটার, এফআই যদি মনে করো তাদের ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, তাহলে গড়ের সূত্রটি নিচের কোনটি, এইভাবে তোমাদের না প্রশ্ন দিয়ে দেয়। তো সেক্ষেত্রে অপশানে দেখবে যেখানটায় কি আছে, সামেশান, এরকম সামেশান চিহ্ন থাকবে, এক্সআই এফআই, নিচে সামেশান এফআই লেখা থাকবে, সেটাকেই তুমি উত্তর করে দেবে। আচ্ছা, কারোর দেখবে যে এরকম যেমন থাকবে, তা মনে করো এনখানা ডাটা, কতগুলো ডাটা, এনটি ডাটা মনে করো আছে, এনটি কি আছে, ডাটা।
তাহলে তুমি বললো এনটি ডাটা মানে প্রত্যেকটারই তো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, মানে এনখানায় ফ্রিকোয়েন্সি থাকবে, তাহলে এনটি ডাটার এনটাই ফ্রিকোয়েন্সি থাকবে। তাহলে তুমি বলবে যে আই ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত হবে। মনে থাকবে, এইটুকু লেখা থাকতে পারে কিন্তু সূত্রে, বুঝেছো? মানে আই বলতে কি, অ্যাকচুয়ালি যতগুলো ডাটা ততগুলোই তো লিখবো। যেমন এখানে আই মানে কয়টা ছিল, 1 2 3টে ছিল, তাই না? যেহেতু আই এখানে কয়টা ছিল, 1 2 3টে ডাটা নিয়েছিলাম, এখানে তো এনখানা ডাটা, মনে করো 10খানা ডাটা থাকলো, তাহলে আই ইজ ইকুয়াল টু 1 থেকে 10 লেখা থাকবে। তাহলে এইখানে মনে করো এখানেও তাহলে কি লেখা থাকবে, আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন লেখা থাকবে। এইটুকু কিন্তু এক্সট্রাভাবে তোমার অপশানে থাকতে পারে, সেটা একটু খেয়াল রাখবে তোমরা। এইবার চলে আসি আমরা প্রথম প্রশ্নে। চলো তাহলে প্রথম প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। বলছে কিছু ডাটা দিয়ে দিয়েছে এখানে, 14 22 16 24 12, এইভাবে কিছু ডাটা দিয়ে দিয়েছে। প্রত্যেকটা ডাটার যে বা পর্যবেক্ষণ, ওগুলো মনে করো সেই পর্যবেক্ষণকে যদি 10 দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে জিজ্ঞাসা করেছে যে নতুন যে মানে ডাটাগুলো হবে তার গড় নির্ণয় করো। তাহলে তুমি বলবে যে এখানে প্রত্যেকটা যে ডাটা রয়েছে, শোনো ভালো করে, এখানে কতগুলো ডাটা আছে, অনেকগুলো ডাটা আছে, এবং প্রত্যেকটা ডাটাকে কত দ্বারা বৃদ্ধি করেছো, 10 দ্বারা বৃদ্ধি করেছো। তাহলে তুমি বলবে নতুন গড় জাস্ট 10 বৃদ্ধি পাবে। যেহেতু সবাই তো কি লিখে বলছি 10 বৃদ্ধি পেয়েছে, সবকটা ডাটাই তো 10 বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি বলবো গড়টাও 10 বৃদ্ধি পাবে। এই জাস্ট হলো আমার কনসেপ্ট, এখানে গড়টাও 10 বৃদ্ধি পাবে, আর কিচ্ছু না। তাহলে প্রতিটা ডাটা যত বৃদ্ধি পায় গড়ও তত বৃদ্ধি পায়, প্রতি ডাটা যত হ্রাস পায় গড়ও ততই হ্রাস পায়। ঠিক আছে, এই কথাটা মনে রেখো। প্রতি ডাটাকে যত দিয়ে গুণ করা হবে গড়ও তত গুণ হয়ে যাবে, প্রতি ডাটাকে যত দিয়ে ভাগ করবে গড়ও তত দিয়ে ভাগ হয়ে যাবে। এই কথাগুলো একদম মাইন্ডে রেখে দাও তোমরা, ঠিক আছে? তাহলে তুমি বলবে যে এখানে প্রাথমিক গড়টা কত ছিল, প্রাথমিক যে গড় সেটা কত ছিল, প্রাথমিক ডাটার সাপেক্ষে প্রাথমিক গড় বেরোবে। তুমি বলবে গড় এখানে সবকটা যোগ করে দাও তো। সবকটা যদি যোগ করতে থাকি পর একটু দেখো তো কি কি হয়, 14 আর 22 যোগ করলে কত হবে, 36। 36 আর 6 কত হবে, 36 আর 6 42, মানে 16 হলে কত হবে, 52। 52 আর 24 কত হবে, 52 56, 5 আর 2 7, 76। 76 78 88, 88 আর 8 কত হবে, 88 আর 8 হবে 96, 96 আর 4 কত হলো, 100। তাহলে 100 এইটুকুতে কমপ্লিট হলো। এইবার এইটুকু বাকিটুকু গুনে নিই একটু, বাকিটুকু কি বলছে, 18। তাহলে 18 আর 12 কত, 30, 30 আর 10 কত, 40। তাহলে টোটালটা যোগ করে আমি কত পেলাম, টোটালটা যোগ করে আমি পেলাম 140, তাই তো? যোগ করে পেয়েছি 140। আর কতগুলো ডাটা আছে একটু গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা ডাটা আছে, 10 দিয়ে ভাগ করে দাও, এবং কাটাকুটি করলে প্রাথমিক গড় তুমি বলবে 14। যেহেতু প্রত্যেকটা ডাটাকে তুমি 10 দিয়ে বৃদ্ধি করেছো, তাহলে নতুন গড়টা তুমি কত লিখবে, তুমি লিখবে নতুন গড় হবে 14 যোগ 10, 14 যোগ 10 মানে কত হবে, 24। আশা করি বুঝতে পেরেছ। অপশান ডি হলো আমার এখানে সঠিক অ্যান্সার। কি বলছে 2 দাগের অঙ্ক, এবার দেখে নিই। বলছে যে যদি 33x 47 83 109 এবং সংখ্যার গড় 67 হয়, তাহলে বের করতে হবে 50 64 100 126 আর x এর গড় কত। ঠিক আছে, তাহলে প্রথমে একটা ডাটা সেট দিয়ে দিয়েছে, সেই ডাটা সেটটা তুমি দেখতে পাচ্ছ, আমি একবার তোমার সামনে লিখছি। 33x 47 83, তারপরে লিখেছে 109। এই যে ডাটা সেট, এদের গড় বলে দিয়েছে 67। কত বলে দিয়েছে এদের গড়, 67। এবং আমাদের কাছে আর একটা নতুন ডাটা সেট দিয়ে দিয়েছে,
সেই ডাটা সেটে কারা কারা আছে 50, 64, 100, 126 আর এক্স। তাহলে সেই ডাটা সেটটাকে, নতুন ডাটা সেটটাকে লিখছি আমি, কি লিখবো 50। আচ্ছা, এক্সটাকে এক্সের নিচেই লিখি, হ্যাঁ 50 লিখলাম, এক্স লিখলাম, তারপরে 64 লিখি 64, তারপরে 100 লিখি, তারপরে 126 লিখি। ঠিক আছে? তাহলে তুমি বলবে যে দাদা এখানে এখানে নতুন যে ডাটা সেটটা নিয়েছো সেই ডাটা সেটে বেশি আছে না কম আছে সেটা একটুখানি লক্ষ্য করা যাক। দেখো এক্স আর এক্স তো কেটেই যাচ্ছে, এখানে তো কোনো কম বেশি নেই, কিন্তু এই জায়গাটায় কত বেশি আছে? তুমি বলে নতুন ডাটা সেটে 17 বেশি আছে, এখানেও নতুন ডাটা সেটে 17 বেশি আছে, এখানে নতুন ডাটা সেটে কত 17 বেশি আছে, এখানেও নতুন ডাটা সেটে কত বেশি আছে 17 বেশি আছে। তাহলে কি তুমি বলবে যে গড় কি পুরো ডাইরেক্ট 17 বেড়ে যাবে? তা নয় কিন্তু, তার কারণ এই ডাটাটা কিন্তু 17 বাড়েনি, তাই না? যদি সবাই 17 বাড়তো তাহলে তুমি বলতে পারতে যে নতুন গড়টা তোমার 17 জাস্ট বেড়ে যাবে, তাই না? তাহলে তুমি বলবে এখানে অ্যাকচুয়ালি বেড়েছে 4খানা 17, যেখানে ডাটা কটা ছিল 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা ডাটা ছিল আর 4টে 17 বেড়েছে। তাহলে ডাটা কয়টা? ডাটা হলো 5টি, আর বেড়েছে তুমি বলবে 4 গুণ 17, তাই তো? 4 17 কত হবে? 68। তাহলে গড় বেড়েছে কত? তুমি বলে গড় বেড়েছে 68, যেটা বেড়েছে সেটা গড়ে কত বেড়েছে? 5টা ডাটার উপরে বাড়বে না, 5 দিয়ে ভাগ, তাহলে 8 দুগুণী 16, 6 দুগুণী 12, 13.6 বাড়বে। হ্যাঁ, তোমরা জানোই সবাই 5 দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা কি করি? উপর নিচে 2 গুণ করি। নিচে যদি 2 গুণ করো 5 দুগুণী 10 হয়ে যাবে আর 1 ঘর আগে পয়েন্ট, আর উপরে যদি 2 গুণ করি 8 দুগুণী 16, 6 দুগুণী 12 আর 1 13, তাহলে 13.6 হয়ে গেল বৃদ্ধি। কার বৃদ্ধি? গড়। তাহলে আমি নতুন গড়টা কত লিখব? তুমি বলে 67-র সাথে যোগ করে দাও 13.6, আর এটা যোগ করে দিলে কত হবে? 80.6। 80.6 কোন অপশানে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে? 80.6 যেটা রয়েছে সেটা অপশান সিতে আছে আমার। চলে আসি তার পরের প্রশ্ন। এইবার যে প্রশ্নটা দিয়েছে এটা একটা কিছু বন্টন বা ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে, ঠিক আছে? তার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সে আমি একটু আগেই তোমাকে শিখিয়েছিলাম। ফ্রিকোয়েন্সি মানে কি? তুমি বলবে এই যে 50 ডাটাটা যেটা রয়েছে সেটা 3 বার আছে, আর কিছুই না। 28 যে ডাটাটা আছে সেটা 4 বার আছে, এই হলো বিষয় এখানে, ঠিক আছে? তাহলে এদেরও কি বের করতে হবে? গাণিতিক গড় বার করতে হবে। তাহলে যে ডাটাগুলো এখানে দেওয়া রয়েছে সেই ডাটাগুলোকে আমি তোমাকে একটু শুদ্ধভাবে লিখে এখানে দেখাই। 50, 28, 85 আর 40, ঠিক আছে? আর এদের ফ্রিকোয়েন্সি মানে প্রথম যে ডাটাটা সেটা কয়বার আছে? 3 বার, পরের ডাটাটা আছে 4 বার, তারপরের ডাটাটা আছে 6 বার, আর তারপরে আছে 7 বার। এবার তুমি চাইলেই কি করতে পারো? গুণ করে, যোগ করে, ভাগ করতে পারো, কিন্তু আমি তো সেটা করব না। আমি সেটা করব না। তার কারণ হলো আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে হবে। আর তা যদি না শেখো ভাবতে, তাহলে তোমাকে পরীক্ষার হলে অনেক অনেক পরিশ্রম করতে হবে। এই ধরনের আরও ক্যালকুলেটিভ অঙ্ক কিন্তু তোমার ইদানিং পরীক্ষাগুলোতে আসছে। তো দেখো কিভাবে এই অঙ্কটা আমি করব। খুব মন দিয়ে দেখবে, হ্যাঁ, বারবার বলছি। এর গড় যেহেতু বার করব, আর আমি দেখতে পাচ্ছি অপশানগুলো সবাই বেশিরভাগই 50-এর ঘরে। কতর ঘরে? 50-এর ঘরে। যদি বেশিরভাগই 40-এর ঘরে থাকতো তাহলে আমি বলতাম 40কে গড় ধরে নাও। যেহেতু বেশিরভাগ অপশান 50-এর ঘরে, আমি বললাম 50কে তুমি গড় ধরে নাও। কতকে? 50কে গড় ধরে নাও। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি গড় কত বলো? তুমি বলবে দাদা ধরে নিয়েছি গড় 50। তাহলে তুমি বলো 50 যদি গড় ধরে নাও, এখানে কি আর কিছু এক্সট্রা পড়ে থাকছে? তুমি বলবে না দাদা এক্সট্রা কিচ্ছু পড়ে থাকছে না, পুরো 0 পড়ে আছে এখানে। হ্যাঁ,
আচ্ছা এখানে কি কম হয়ে গেছে 50 যদি গড় ধরি? তুমি বলবে হ্যাঁ 50 যদি গড় ধরে নাও তাহলে এখানে তো ছিল 28, তার মানে এখানে কত কম আছে? তুমি বলে এখানে 32 সরি এখানে 22 কম আছে। এখানে কত কম আছে? এখানে কম আছে 22। 22 কম আছে, ঠিক আছে। তাহলে যেখানে 28 ছিল 50 থেকে কত কম? 22 কম। আচ্ছা এখানে তো আছে কত? 85। তাহলে 85 যদি থাকে তাহলে 85 50-এর থেকে কত বেশি আছে? তুমি বলবে 35 বেশি আছে। কত বেশি আছে এই ডাটাটা তাহলে? 35 বেশি আছে। আচ্ছা এখানে আছে কত? 40। 40 হলো 50-এর থেকে যে গড়টা আমি ধরে নিয়েছি তার সাপেক্ষে সবসময় বিচার করবে কিন্তু, হ্যাঁ। 50 থেকে কত কম 40টা? তুমি বলবে 10 কম। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমি যে গড়টা ধরেছি সেই গড় থেকে প্রত্যেকটা ডাটা কতটা কম আর কতটা বেশি সেইটা জাস্ট আমি কি করলাম? ক্যালকুলেশন করার চেষ্টা করলাম। এতে করে তুমি বেশি বা কম কত পেলে সেটা তোমাকে বার করতে হবে। তুমি বললে এখানে তো 0 পেলাম, এখানে তো কোনো কিছুই পেলাম না, রসগোল্লা পেলাম। এইখানে কত পেলে? তুমি বললে 4/88, তাও আবার মাইনাস। 4/88 কত? 88, মানে এখানে 4/88 যেটা সেটা কিন্তু তুমি কম পেয়েছো, তাই না? এখানে তুমি কম পেয়েছো, 88 তুমি কম পেয়েছো এখানে, তাই না? আচ্ছা এইখানে কত বেশি পেয়েছো? 35 দুগুণে 70, 3 7 21, 200 বেশি, 210 বেশি পেয়েছো। এখানে 210 বেশি পেয়েছো, প্লাস আছে তাই বলবো বেশি পেয়েছি। আচ্ছা এইখানে কত কম আছে? এইখানে বলবো 7/10 70 কম আছে, 70 কম আছে। তাহলে এই দুটোকে যদি আমি হিসাব নিকাশ করি আমি দেখছি 210, 3 7 21, তার মানে 7 দুগুণে 14, 140 বেশি আছে। এই দুটো থেকে 140 কি? আমি বলবো বেশি। আর যেই এটার সাথে হিসাব করব 88 কি নেগেটিভ ছিল তো, তাই না? বাদ হয়ে যাবে। তাহলে 140 মাইনাস 88 করলে কত হয়? 2 আর 8 9 হয়ে যাবে, 9 আর 5-এ 14। তার মানে ওভারঅলে আমি পেলাম 52 বেশি আছে। আমি কি বলছি? ওভারঅলে 52 কি আছে? বেশি আছে। তাহলে আমি যে গড়টা ধরেছিলাম 52, সেখানে গড়টা ধরার ফলে আমি দেখলাম যে ডাটাগুলোতে এক্সট্রা কিছু পড়ে থাকছে। এক্সট্রা কিছু কি থাকছে? পড়ে থাকছে। তাহলে তুমি বলবে যে যে এক্সট্রাটা পড়ে থাকছে সেটা অ্যাকচুয়ালি সবার মধ্যে ডিভাইড হয়ে যাবে আর গড়টা বেড়ে যাবে। গড়টা বেড়ে যাবে কতজনের মধ্যে ডিভাইড হবে? তুমি বলবে মোট যতগুলো ডাটা আছে 3টে 4টে, তাহলে 4 আর 3 কত হলো? 7। 7 আর 6 কত হলো? 7, 4 আর 3 7, 7 আর 6 13, 13 আর সাথে কত? 13 আর সাথে 20। তাহলে মোট 20 জনের মধ্যে ডিভাইড হবে এই 55টা। আর আগে তো আমি গড় ধরেই নিয়েছিলাম 50। তাহলে ভালো করে শুনবে এই জায়গাটা। 50 যেটা গড় ধরে নিয়েছিলাম তার সাপেক্ষে আমি যখন হিসাব নিকাশ করেছি দেখলাম যে 52 এক্সট্রা পড়ে আছে। 52 কি আছে? এক্সট্রা পড়ে আছে। আর সেই 52টা সবার মধ্যে ডিভাইড করে দিলে তাহলে গড় বেড়ে যাবে। তাহলে গড় বেড়ে যাবে। আর কতজনের মধ্যে ডিভাইড হবে? 20 জনের মধ্যে। তার কারণ হলো সবার ফ্রিকোয়েন্সি যোগ করে আমি 20 পেয়েছি, তাই না? পুরো এই লাইনটাকে ধরে যোগ করে কত পেয়েছি? এই লাইনটাকে ধরে যোগ করে 20 পেয়েছি। তাহলে আমি বলবো যে এখানে কত হবে? 50 যোগ 2 দিয়ে ভাগ করলে 26 দুগুণে 52, তাই তো? আর 10 আছে যেহেতু 10 দিয়ে ভাগ করছো মানে 2.6 হবে। তাহলে এখানে যোগ করলে কত হবে? 52.6। তাহলে তুমি বলবে যে অ্যাকচুয়াল যে গড়টা আমি 50 ধরেছি সেটা সঠিক না, সেটা সঠিক কত হবে? 52.6। দেখো তোমার মনে হতে পারে দাদা এই অঙ্কটাকে কি খুব কঠিন করলো, কোনোভাবে জটিল করে ফেললো? তা নয় কিন্তু ভাই, এখানে হয়তো তুমি 3 গুণ 50 করলে, 4 গুণ 28 করলে, 6 গুণ 85 করলে খুব সহজেই বেরিয়ে যেতে পারবে। কিন্তু আমার টার্গেট তো তাই না, এইটুকু শেখা না। আমার টার্গেট হলো আরও জটিল জটিল অঙ্ক। দেখো আগামী দিনে আসবে আরও জটিল জটিল অঙ্ক বা বেশি ক্যালকুলেটিভ। এখানে মনে করো 28 আর এখানে যদি 17 দিয়ে দিত না, গুণ করতে গেলে কিন্তু টাইট হয়ে যেত, বুঝেছো? তাহলে সেক্ষেত্রে তোমার এই যে প্রসেসটা সেটা খুব খুব হেল্প করবে। তাহলে যে টেকনিকটা বলছি আরও একবার আমি রিপিট করছি, হ্যাঁ। আর যারা বুঝে গেছে তারা কি করবে? তারা একটু স্কিপ করে পরের কোশ্চেনে চলে যাবে,
ঠিক আছে? তো চলো আর একবার একটু বুঝিয়ে দিই। বলছি যে এখানে ডাটাগুলো কারা ছিল? ৫০, ২৮, ৮৫ আর কত ৪০ এই ছিল ডাটা। আর প্রত্যেকটা ডাটার ফ্রিকোয়েন্সি ৩, ৪, ৬, ৭ ছিল ফ্রিকোয়েন্সি। মানে এই ডাটাগুলো এতবার করে আছে। তাহলে তুমি বলবে যে এদের গড় বের করতে হবে। তাহলে আমি কি করলাম, যে ডাটাগুলো রয়েছে তাদেরই তো গড় বের করতে হবে, এবং গড়গুলো দেখলাম, অপশানগুলো যেই তাকালাম দেখলাম সব ৫০-এর ঘরে। আর তাই বুদ্ধি করে এই ডাটাগুলোর মধ্যেই একজনকে ৫০-এর ঘরে পেয়ে গেছি এবং তাকেই গড় ধরে নিয়েছি, বুঝেছো? তাহলে গড়টাকে কত ধরেছিলাম? ৫০। তাহলে আমি বললাম ৫০ যদি গড় ধরি তাহলে ৫০ই কি সঠিক, নাকি এর থেকে বেশি না কম? তাহলে তুমি বলছো যে ৫০ যেহেতু আমি ধরেছি, হয় এর থেকে বেশি হবে, নয় এর থেকে কম হবে। তাহলে চলো দেখি পাশের ডাটাগুলোর দিকে একটু চোখ রেখে কি হয়। তাহলে ৫০ যদি গড় ধরি, আমি দেখলাম পাশের ডাটাটা যেটা রয়েছে সে ২২ কম। শুনছো কথাটা? ২২ সে কম। পরের ডাটাটা ৩৫ বেশি, তারপরের ডাটাটা ১০ কম। তাহলে ওভারঅল ৪ দিয়ে গুণ হয়ে যাবে না এখানে? তাহলে ৮৮ কম, ২১০ বেশি, ৭০ কম। তাহলে ওভারঅল যদি হিসাব করি আমি দেখলাম টোটালে কত বেশি পেলাম? ৫২ বেশি পেলাম। তাহলে ৫০ গড় ধরে নিয়ে আমি দেখলাম ৫২ আমার হাতে এক্সট্রা এসেছে। তাহলে এই ৫২টা গড় বাড়াতে সাহায্য করবে না? এক্সট্রা মানে কি বোঝো? প্লাস মানে কি? গড় বাড়াতে সাহায্য করবে এরা। আর গড় কতজনের মাথার উপরে বাড়াবে? ২০ জনের মাথার উপরে। যেহেতু এই লাইনটা যোগ করে কত হয়? ২০ হয় এই লাইনটা যোগ করে। তাহলে তুমি বলো ৫২ বাড়বে ২০ জনের মাথায়। তাহলে কত বাড়বে টোটালে? 2.6। আর যোগ করে দিলে কত হয়ে যাবে? ৫২.৬। আশা করি বুঝেছো। এর থেকে সহজ সরল আর কেউ বোঝাবে কিনা আমি জানি না। চলো নিচের টেবিল থেকে গড় গণনা করতে হবে। বেশ আগের বার কি ছিল, কি সুন্দর বেশ একটা সংখ্যা ছিল এবং তার ফ্রিকোয়েন্সি ছিল, কিন্তু বলছে যে এখানে কিছু স্কোর দিয়ে দিয়েছে, স্কোর কার্ড। হ্যাঁ, বলছে 0 থেকে 10-এর মধ্যে, মনে করো 70-এর মধ্যে পরীক্ষা হয়েছে, 0 থেকে 10-এর মধ্যে যারা স্কোর করেছে তাদের সংখ্যা 2 জন, ঠিক আছে? 10 থেকে 20-র মধ্যে যারা পেয়েছে তাদের সংখ্যা 4 জন। এইভাবে স্কোরের মধ্যে, এই যে স্কোরগুলো সেখানে কতজন স্টুডেন্ট আছে তাদের সংখ্যা বলে দিয়েছে। তাহলে এইবার তুমি বলবে কোনটার সাথে গুণ করব, এইটা তোমার কাছে একটা ঝামেলাদায়ক বিষয় হতে পারে। তাহলে দেখো তোমরা, এই যে উপরে যে স্কোরটা রয়েছে সেই স্কোরটার দিকে একটু তাকাও। এটা 0 থেকে কত বলে দিয়েছে? 10। তাহলে 0 থেকে যেহেতু 10 বলে দিয়েছে তাহলে আমরা ওর মিডিল পয়েন্টটা ধরবো। কি ধরবো বলো? মিড পয়েন্ট। মিড পয়েন্ট। তাহলে এই যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে 0 থেকে 10 যে ক্লাসটা, সেই ক্লাসটার আমি বলবো যে মিডিল পয়েন্টটাকে তুমি কনসিডার করবে। তাহলে প্রথমে মিড পয়েন্ট কত বলো? 5। তারপরেরটাই মিড পয়েন্ট কত? 15। তারপরেরটাই মিড পয়েন্ট কত? 25। তারপরেরটায় কত? 35। তারপরেরটায় কত? 45। তারপরেরটায় কত? 55। তারপরেরটায় কত? 65। তাহলে এই কটা মিড পয়েন্ট আমি পেয়েছি, এবং প্রত্যেকটা মিড পয়েন্টের সাপেক্ষে আমি ফ্রিকোয়েন্সিও জানি। 2, 4, 12, 21, তাই তো? 6 আর কি 3 আর কি 2। এই হলো আমার ফ্রিকোয়েন্সিগুলো ছিল। এইবার খুব মন দিয়ে বুঝতে হবে, খুবই মন দিয়ে বুঝতে হবে। মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি যে ডাটাগুলো নিয়েছি এইগুলো, এটা এদেরই গড় বার করতে হবে। আর এদের গড় যে আমি বার করব, আমি অপশানের দিকে তাকালাম সেই আগের বারের মতন, এবং দেখলাম সব 30-এর ঘরে রয়েছে। আর ডাটাগুলোর মধ্যে আমি কি 30-এর ঘরে কাউকে দেখতে পাচ্ছি? তুমি বলবে হ্যাঁ 35-কে। তাহলে আমি কি বলবো? ধরি গড়। কি ধরে নেব? ধরি গড় ধরে নেব 35। তাহলে যে ডাটাগুলো দিয়েছে তাদের মধ্যেই 35-কে গড় ধরে নিলাম। তাহলে 35-কে গড় ধরে নিলে বাকি ডাটার দিকে একটু চোখ রাখতে হবে। তুমি বলবে আগের ডাটাটা 10 কম ছিল, তার আগের ডাটাটা 20 কম ছিল, আর তার আগের ডাটাটা 30 কম ছিল। শুনলে কথাটা? আর যদি পরের ডাটাগুলোর দিকে তাকাই তাহলে বলবা এই ডাটাটা 10 বেশি ছিল, এই ডাটাটা 20 বেশি ছিল, আর এই ডাটাটা 30 বেশি ছিল, তাই না? তাহলে
এইবার তুমি বলবে যে তাহলে ওভারঅল কম বেশিটাকে যদি হিসাব নিকাশ করি, তাহলে একটা জিনিস একদম চোখের সামনে ভাসছে। দেখো তো তোমরাও তোমার চোখেও ভাসছে কিনা। বলবা যে দাদা এই যে 30 যে কম ডাটাটা আর এখানে যে 30 যে বেশি ডাটাটা, তাহলে 30 কম ডাটা কতবার আছে? 2 বার আছে না? 30 কম ডাটাটা 2 বার আছে, আর 30 বেশি ডাটাটা কতবার আছে? এটাও 2 বার আছে। তাহলে এই যে ডাটাটা কম আর বেশি দিয়ে কেটে যাবে না? এদিকে কম ওদিকে বেশি কেটে যাবে না? এইটুকু কেটে যাবে। তাহলে বাকিটুকু হিসাব করলে আমার হয়ে যাবে কম বেশি। তুমি বলবা 4 কুড়ি 80, তাহলে 80 মাইনাস 80 করবো এখানে, তাই না? মাইনাস 80। এখানে 12×10 120 মাইনাস 120 বলবো। এখানে 6 45-এ কত হবে? তুমি বলবে 45 দুগুণে 90 আর 3 দিয়ে গুণ করলে 3 নং 27, 270 এখানে বেশি হবে। আর এখানে 3 গুণ 20, এখানে কি হবে? ইস সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, কি করলাম এটা? এই জায়গাটায় একটুখানি ভুল করে ফেলেছি তো। এখানে যেমন 12×10 কত করেছি? 12×10 120 করেছি, তাই না? উপরেরটার সাথে গুণ করেছি। আর এইখানে আমি ভুল করে অন্য কিছু গুণ করে ফেলেছি। এখানে 6 গুণ 10 হবে, 6×10 কত লিখবে? 60 লিখবে। আর 3 গুণ 20, 3 কুড়িও কত লিখবে? 60 লিখবে। তাহলে দেখো 60 60 120 প্লাস আর এই 120 মাইনাস কেটে গেল। তাহলে ওভারঅল যেটা দাঁড়ালো 80 কম। 80 কি কম? মাইনাস আছে না? তাহলে তুমি বলবে যে যে গড়টা ধরেছি সেটা অ্যাকচুয়ালি কমবে। সেটা কি হবে? কমবে। আচ্ছা কত কমবে? তুমি বলবে 80 কমবে কতজনের মাথার উপরে? কতজনের মাথার উপরে? ফ্রিকোয়েন্সিগুলো যোগ করে দেখো তো কত কত হয়। তুমি বলবে 2, 2 4, 4 আর 2 6, 6 12 আর 6 কত? 18, 18 আর 21 কত হবে? 18 19 আর ওখানে 39, তাই তো? 39 আর এখানে হবে 6 3 9 18, তাহলে 9 9 18 যদি করো 48 আর 2 50, 50 জনের মাথার উপরে কমবে 80টা। কত জনের মাথার উপরে কমবে? 50 জনের। 0 0 কেটে গেল। আর যেই আমি 5 দিয়ে ভাগ করব, উপর নিচে কি বলেছি? 2 দিয়ে গুণ করবা, তাহলে 8 দুগুণি কত হয়? 16। তাহলে 1.6 কমবে কিন্তু গড়। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার তুমি কত বলবে? অ্যান্সার তুমি বলবে 35 যেটা গড় ধরেছিলাম সেটা অ্যাকচুয়ালি কমবে। কত কমবে? 1.6। আর যেই বাদ দেবে তুমি 2 বাদ দিয়ে দাও, তাহলে 33 আর 0.4 বলবে, তাই না? তাহলে এইসব জিনিসগুলো তোমরা নিশ্চয়ই আশা করি জানো। যোগ বিয়োগ তো তোমরা আশা করি নিজেরাই জানো সবাই। আচ্ছা আচ্ছা 33.4, হ্যাঁ, মানে অপশান এ হবে আমার এখানে সঠিক অ্যান্সার। চলে আসছি পরের প্রশ্নে। বলছে নিচের সারণীতে একটি ফ্রিকোয়েন্সি বণ্টন দেওয়া হলো, যাদের গাণিতিক গড়টা এখানে বলেই দিয়েছে। কত বলো? এদের গাণিতিক গড়টা বলে দিয়েছে 33। ঠিক আছে, গাণিতিক গড়টা এখানে বলেই দিয়েছে 33। বেশ। বণ্টন থেকে কে এর সম্ভাব্য মানের গুণফল বের করতে হবে। তার মানে কে এর যে মান হবে সেটা হয়তো একটা হতে পারে, দুটো হতে পারে, বা তিনটেও হতে পারে। যতগুলো মান হবে কে এর, তাদের মানগুলোর গুণফল আমাকে বার করতে বলেছে এখানে। তাহলে যে এখানে ভ্যালুগুলো বা ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে আগে লিখি। 1 নম্বর 29, যার ফ্রিকোয়েন্সি কত? 4, তাই তো? তারপরে কত? 30, যার ফ্রিকোয়েন্সি 3, তারপরে 30 প্লাস কে, সরি 30 প্লাস কে এর ফ্রিকোয়েন্সি কত? 3K। তারপরে 34 এর ফ্রিকোয়েন্সি কত? 2। তারপরের যে ডাটা তার নাম 62, এর ফ্রিকোয়েন্সি 1। তাহলে তুমি বলবে যে দাদা এদের তো গড় আর ধরার দরকার নেই এই অঙ্কটার ক্ষেত্রে, তার কারণ গড় তো অলরেডি বলেই দিয়েছে 33। তাহলে তুমি বলবে এই 33-এর সাপেক্ষে যে ডাটাগুলো আছে কত কম বা বেশি সেটা একটু বের করি। কত কম বা বেশি সেটা একটু বের করি। তুমি বলবে যে 33 থেকে 29 কত কম? তুমি বলবে যে 33 থেকে 29 4 কম।
কত কম? 4 কম। 30 কত কম? তুমি বলবে 3 কম। বুঝেছ? আচ্ছা, এই যে কম কি করে বের করছি? তুমি বলবে এইভাবে বের করছি। 29 থেকে 33 টা কত কম? তাহলে 29 মাইনাস 33 যখনই করব আমি দেখব যে বিয়োগ করলে -4 আসবে। এই যে মাইনাস আসলো মানে আমি কি বলবো? কম বেরিয়েছে। মাইনাস আসলো মানে কম বেরিয়েছে। তাহলে আমি কিভাবে -4 টা লিখলাম? তুমি বলবে 29 থেকে 33 বাদ দিয়ে। ৩০ থেকে 33 কত কম? 30 থেকে 33 বাদ দে। তাহলে আমি যদি বলি 30 প্লাস কে থেকে কত কম? 30 প্লাস কে থেকে বা 30 প্লাস কে টা কত কম? তুমি বলবে যে সেই আগের মতনই 30 প্লাস কে থেকে 30 প্লাস কে থেকে বাদ দেব। 30 প্লাস কে থেকে বাদ দেব কাকে? 33 কে। এবং কত কম পাবো আমি দেখো? কে মাইনাস 3, কে মাইনাস 3 কম। তাহলে উপরে লিখে দিলাম কে মাইনাস 3 কম কিন্তু, ঠিক আছে? আর এইখানে কত? 34 কত বেশি? তুমি বলবে এখানে বেশি হলো ১ বেশি। তাই তো? ২ আর এখানে দাঁড়াবে ২৯ অক্ষে ২৯। তাহলে ২৯ ইজ ইকুয়াল টু কত লিখব? 0 লিখব। তাহলে পরের লাইনে আমি বলবো 3k স্কয়ার 3k স্কয়ার মাইনাস 9k। আর এখানে ২৯ আর ২ কত হয়? প্লাস ৩১। আর এখানে ১৬ আর ৯ কত হয়? ২৫। তার মানে বলবে -25, এটা কত হয়? -25। আর এখানে কত হবে? ২৯ আর ২ ৩১। তাহলে প্লাস ৩১। তাহলে -25 আর প্লাস ৩১ প্লাস কত হবে? ৬ ইজ ইকুয়াল টু 0 লিখব। তাহলে তারপরের লাইন আমি লিখব ৩ দিয়ে যদি দুপাশে কেটে দিই তাহলে কে স্কয়ার মাইনাস ৩ তিরিকে ৯, 3k প্লাস ৩ দুগুণী ৬, ২ ইজ ইকুয়াল টু 0। এবার তুমি বলবে এখানে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম যদি করো তাহলে ২কে ভাঙিয়ে এমনভাবে লিখতে হবে যাদের কি ফল বলো? যোগফল -৩ হয়। তাহলে তুমি বলবে যে ২ কে যদি ভাঙানো হয় ২ অক্ষে ২, তাই না? আর ২ যোগ ১ করলে তাদের যোগফল কি পাওয়া যায়? এই ৩ টা পাওয়া যায়। তাহলে তুমি বলবে ৩ পেলে হবে না, -৩ পেতে হবে। তাহলে কে স্কয়ার মাইনাস 2x, এই 2k, সরি 2k লিখব, তাই না? তাহলে কে স্কয়ার মাইনাস 2k মাইনাস কে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন তোমরা এই বেসিকভাবে দেখে নাও, পরে গিয়ে তোমাকে শিখিয়ে দেবো এই সমস্ত দ্বিঘাত সমীকরণ করতে কয়েক সেকেন্ড লাগে। কয়েক সেকেন্ডের মধ্যে তুমি এর উত্তর বলে দিতে পারবে, ঠিক আছে? তো আমি এখান থেকে কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে কে মাইনাস 2 পেয়েছি। যে কে মাইনাস 2টা পেয়েছি সেটা আর একবার লিখে দেবো, কে মাইনাস 2। তাহলে কে মাইনাস 2 যদি এটাকে বানাতে হয় তাহলে -1 কমন নিতে হবে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যে দুটো ফ্যাক্টর পাবো, কে মাইনাস 2টা তো এইখান থেকেও কমন, এখান থেকেও কমন। তাহলে আমি কি বলবো? কে মাইনাস 2
আর এখানে পড়ে থাকছে, প্রথমে পড়ে থাকছে কে, আর পরে কি পড়ে থাকছে -1। তাহলে কে -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি বলবো কে ইজ ইকুয়াল টু 2 এইটা থেকে, আর এইটা থেকে কি বলবো কে ইজ ইকুয়াল টু 1। তাহলে কে এর দুটো 1 পেলাম, একটা 2 আর একটা 1, আর এই দুটোরই গুণফল চেয়েছিল। তাহলে 2 অক্ষে কত বলবো 2, 2 অক্ষে কত বলবো 2 বলবো। অপশন বি হলো সঠিক অ্যান্সার, কে এর মানদ্বয়ের গুণফল বলেছে। যদি বলতো কে এর মানদ্বয়ের যোগফল বের করো, তুমি বলতে যে 2 আর 1 3 হয়, তাই না? চলে আসি তার পরের প্রশ্ন। যদি নিচের বন্টনের গড় বলেছে 26 হয়, তাহলে কে এর মান বের করো। তাহলে এইবার আবার সে একই বন্টন দিয়েছে, কিন্তু বন্টনটা সংখ্যায় দেয়নি, তাই না? বন্টনটা কি দিয়েছে ক্লাস হিসাবে দিয়েছে। তাহলে তুমি বলে, তোমাকে তো শিখিয়ে দিয়েছে ক্লাস হিসাবে দিক আর যাই দিক না কেন, তুমি কি করবে ওই ক্লাসের মিডিল পয়েন্টটা নিয়ে নেবে। ক্লাস যখন থাকবে তখন কি করতে হয় তোমরা শিখে নিয়েছো অলরেডি, মিড পয়েন্ট নিতে হয়। তাহলে মিড পয়েন্ট অনুযায়ী ডাটাগুলোকে লিখতে থাকি। প্রথমটাই বলবো 0 আর 10-এর মিড পয়েন্ট কত 5, তারপরেরটাই কত 15, তারপরেরটা 25, তারপরেরটা 35, তারপরেরটা 45। মিড পয়েন্টগুলো লিখে নিয়েছি, ফ্রিকোয়েন্সিগুলো লিখে নিই 8, 10, কে, 6 আর 12। এইবার বলো এখানে অ্যাকচুয়াল কি দিয়ে দিয়েছে গড় দিয়ে দিয়েছে, এখানে অ্যাকচুয়াল গড় দিয়ে দিয়েছে কত সেটা 26। তাহলে তুমি বলো অ্যাকচুয়াল গড় যদি 26 হয়, তাহলে 26-এর সাপেক্ষে এই ডাটাগুলো কত কম বা বেশি সেটা আমরা লিখব। এই 26-এর সাপেক্ষে এই ডাটাগুলো কত কম বা বেশি সেটা লিখব। তাহলে বলবো 26-এর সাপেক্ষে 25 কত কম, বলবে 1 কম। 26-এর সাপেক্ষে 25 কত কম 1 কম। 26-এর সাথে 15 কত কম 11 কম। 26-এর সাথে 5 কত কম 21 কম। 21 কম, আর কম মানে সামনে একটা মাইনাস চিহ্ন দিচ্ছি কিন্তু, ঠিক আছে? এবার এখানে চলে আসি, 26-এর থেকে 35 কত বেশি, তুমি বলে 9 বেশি। 26 থেকে 45 কত বেশি, বলে 19 বেশি, ঠিক আছে? 19 বেশি। এইবার সে আবার আগের মতন একটা কথা তোমাকে আবার আওড়াতে হবে। কি সেই কথাটা আওড়াতে হবে? তুমি বলবে যে দাদা এখানে তো অ্যাকচুয়াল গড় বলেই দিয়েছিল কত সেটা 26। তাহলে অ্যাকচুয়াল গড় যদি 26 বেরোয়, তাহলে তার সাপেক্ষে যতটুকু কম আর যতটুকু বেশি আমি এখানে পেয়েছি তাদের যোগফল 0 হয়ে যাবে, বা তারা সব কেটে কুটে যাবে। কেটে কুটে যাবে মানে কি 0 হয়ে যাবে, পুরোটা কম বেশি মিলে ব্যালেন্স হয়ে যাবে। কেননা আমি তো অ্যাকচুয়াল গড়ের সাপেক্ষে দেখেছি কম বেশি, তাই না? তাহলে তুমি বলবে অ্যাকচুয়াল গড় 26 ছিল, তার সাপেক্ষে এইটা প্রথমটা কত কম ছিল 21। তাহলে 8 গুণ 21, তাহলে 8 21 কত হবে, তুমি বলবে মাইনাস 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 168 কম। তারপরেরটা কত কম, তুমি বলবে 11 গুণ 10 মানে 110 কম। তারপরেরটা কত কম, তুমি বলবে কে ও কে কম। কেন কম? কেননা মাইনাস আছে, যেহেতু মাইনাস দেবে। আচ্ছা, তারপরে 6 নং 54 বেশি, এটা 54 বেশি। তারপরে 19 গুণ 12, 19 গুণ 12 মানে 19 দুগুণে 38 আর 19 অক্ষে 19, তার মানে কত হচ্ছে 2 2 8। এই যে যতটা কম আর বেশি দাঁড়ালো, এটা সব কটা মিলেমিশে কি হয়ে যাবে আমি বলে দিয়েছি 0 হয়ে যাবে। সবাই মিলেমিশে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এইবার আমার হিসাবের পালা। তুমি বলবে যে 168 আর 228 এই দুটো বাদ দিলে 16 আর কত হলে 22 হয়, বলবে 16 আর 6 হলে 22 হয়, মানে 60। তাহলে 60 হলো প্লাস দাঁড়ালো। তাহলে 60 আর 110 যদি বাদ দিই, তুমি মাইনাস কি পেলে 50 পেলে। -50 আর এখানে +54 আছে, তাহলে +4, তাহলে মাইনাস কে +4 ইজ ইকুয়াল টু 0 পেলাম হিসাব নিকাশ করে। তাহলে কে ওই পাশে পাঠিয়ে দিলে কে ইজ ইকুয়াল টু কত পাবো আমি 4। তাহলে কে এর মান আমি পেয়ে গেছি, অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের কোশ্চেনে। আচ্ছা, তার পরের যে কোশ্চেনটা সেটা হলো এইটা, মানে নতুন বিষয়। কি অঙ্কে কোশ্চেন চেয়েছে বলো? কোশ্চেনে চেয়েছে বহুলক বের করো। বহুলক বা সংখ্যা গুরুমান একই কথা। তাহলে দুটো টার্ম আমি এখন লিখছি নতুন করে তোমাদের। আগে আমরা যা শিখেছি সেটা হলো মিন বা গড়। এতক্ষণ যা শিখেছি তার নাম কি ছিল? মিন বা গড়।
তাহলে মিন বা গড় এটা আমার কমপ্লিট হয়ে গেছে, মিন বা গড় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার নতুন কনসেপ্ট শুরু হবে, তার নাম হলো কি বলো, তার নাম হলো মিডিয়ান, মিডিয়ান বা মধ্যক, মিডিয়ান বা কি মধ্যক। আর একটা যে কনসেপ্ট শুরু হবে তার নাম হলো মোড, তার নাম কি মোড, বা বাংলায় তুমি বলবে বহুলক, বহুলক বা সংখ্যা গুরু মান, একই কথা, সংখ্যা গুরু মান। চলো শুরু করা যাক। তাহলে মিডিয়ান বা মধ্যক কাকে বলে? আমি তোমাকে কিছু ডাটা দিই, মনে করো 3, 7, 5, 4, 11, এই হলো কিছু ডাটা দিলাম। তাহলে বললাম যে এর মিডিয়ান বের করো, এর মিডিয়ান বা মধ্যক বের করো। মধ্যক মানে হলো মাঝের জন, মধ্যক মানে কি মাঝের জন। তাহলে কি তুমি বলে দেবে মাঝে তো 5 রয়েছে, 5ই কি মধ্যক? তা নয় ভাই, তা নয়। দেখো মিডিয়ান মানে মধ্যক ঠিকই, কিন্তু ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিয়ে মাঝের জন। কি বললাম, কথাটা মাথায় রাখতে হবে, ছোট থেকে বড় আকারে সাজিয়ে, আকারে সাজিয়ে যে মাঝের জন তাকেই কি বলে? মাঝের জন তাকেই বলা হয় মধ্যক, তাকেই কি বলে? মধ্যক বলে। তাহলে তুমি বলবে যে এখানে যদি ছোট থেকে বড় আকারে সাজায় তাহলে সবার প্রথমে আসবে 3, তারপরে আসবে 4, তারপরে আসবে 5, তারপরে আসবে 7, তারপরে আসবে 11। তুমি বলবে দাদা সেই 7ই তো, এই 5ই তো এলো। যাই হোক, এখানে কোইন্সিডেন্টলি 5 এসে গেছে, কিন্তু সবসময় 5 আসবে না। তাহলে এই 5 কিন্তু অ্যাকচুয়াল বেসিসে না, 5টা যেহেতু সাজার পরে মাঝখানেই দাঁড়িয়েছে, তাই তার সাপেক্ষে আমি কি বলে দেবো, এটাই হলো মধ্যক, এটাই হলো মধ্যক। বোঝা গেছে নিশ্চয় বিষয়টা? এটা যেহেতু বিজোড় সংখ্যক ডাটা আছে, ভালো করে বোঝো, 1, 2, 3, 4, 5, তাহলে 5 জন যখন থাকবে তখন একজন পদকে আমি কি বলবো, মধ্যক বলতে পারবো। কিন্তু মনে করো আমি যদি বলি 3, 7, 9, 11, 13, 17, এদের মধ্যক বের করো তো, এদের মধ্যক বের করো তো। তুমি বলবে যে দাদা এদের মধ্যক যদি বার করতে হয় তাহলে আগে আমাকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। দেখো তো ছোট থেকে বড় আকারে অলরেডি সাজানো আছে? তুমি বলবে হ্যাঁ দাদা এখানে ছোট থেকে বড় আকারে সাজানো অলরেডি আছে। তাহলে এদিক থেকে 2 জন বাদ, এদিক থেকে 2 জন বাদ, তাহলে মিডলে কিন্তু অ্যাকচুয়ালি একজন নেই এখানে। মিডিলে কয়জন পড়ে আছে? তুমি বলে মিডিলে 2 জন পড়ে আছে। তাহলে মধ্যক হলো, তখন মধ্যক কাকে বলবে জানো? মধ্যক হলো এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই মাঝের দুজনকে যোগ করে কত, 2 দিয়ে ভাগ। তাহলে আমি কি বলবো, 10 যখনই করি, তাই তো? তাহলে মধ্যক এখানে কত হয়ে গেল, 10 হয়ে গেল। তাহলে বিজোড় সংখ্যক ডাটা থাকলে কি করতে হবে আর জোড় সংখ্যক ডাটা থাকলে কি করতে হবে, আশা করি বুঝেছো। এইবার চলে আসবো নতুন কনসেপ্টে, আর নতুন কনসেপ্টের নাম কি বলো? বহুলক বা মোড। যে সংখ্যায় বেশি থাকে তাকেই বহুলক বলে। কি লিখে দিচ্ছি সেটা লিখে রাখবে, সংখ্যায় বেশি থাকলে তাকেই কিন্তু কি বলে, বহুলক বা সংখ্যাগুরু মান বলে, মধ্যক বলে। যেমন আমি যদি বলি, এদি একদম সহজ জিনিস, এটা দেখলেই তুমি বুঝতে পারবে। যেমন এই কোশ্চেনটা যদি আমি নিই এখন, তুমি বলবে যে দাদা এখানে যে ডাটাগুলো দিয়েছে এখানে তো অনেক ডাটা, তো এখানে চোখের আন্দাজে যা দেখে বুঝতে পারছি 44 মনে হচ্ছে যেন অনেক কয়বার রিপিট হয়েছে, 44 তাই না? 44 কয়বার রিপিট হয়েছে দেখো তো। দেখো 51 তো নেই, 50ও বেশি নেই, 45ও নেই বেশি, 43ও নেই, 47ও নেই, 48ও নেই, 49ও নেই, তার মানে 44টা বেশি আছে। কয়বার আছে একটু দেখো 44টা? তুমি বলে একবার, দুবার,
44 এখানে কত, এই আর একবার, তাই না, দুবার, আর এই আর একবার, তিনটে 44 আছে। ঠিক আছে, তিনখানা 44 আছে, বুঝতে পেরেছো? এইবার তোমাকে দেখাই আরো একটা ডাটাকে, 55। চলো তো দেখি 55 কয়বার আছে। 55 একবার, 55 দুইবার, 55 তিনবার আছে, তাই তো? তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে এখানে অ্যাকচুয়ালি দুটো ডাটা তিনবার তিনবার আছে, মানে দুজনের সংখ্যাই বেশি। তাহলে তুমি সাধারণত যে মোড বা বহুলক, তার নাম তুমি বলবে 44ও হতে পারে বা 55ও হতে পারে। কিন্তু অঙ্কটা কিসের পরীক্ষায় এসেছে দেখো, 2026-এর টেকনিশিয়ান গ্রেড 3। শোনো, আমার কাছে পড়াশোনা করলে তুমি কিন্তু এরকম আপডেটেড কন্টেন্টই শিখতে পারবে, বুঝলে? পুরনো জিনিস আমি কিন্তু শেখাই না, এই কথাটা তুমি মাথায় রাখবে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানে দেখবে বারবার কত নতুন নতুন জিনিস ঝমাঝম ঝমাঝম সব অ্যাড হয়ে যায়। আর এই নতুন জিনিসগুলো যে যত প্র্যাকটিস করবে, যে যত জানতে পারবে, সেই না পরীক্ষার হলে গেলে রাজা, মানে রাজা হয়ে যাবে, মানে খুব সুন্দরভাবে স্মুথলি বেরিয়ে যেতে পারবে। আর যে সেই পুরোনো কালের আদ্যি দিনের জিনিসও এখনো করে যাচ্ছে, সেই সমস্ত ছেলেমেয়েরা চাকরি পরীক্ষায় কিন্তু খুব ভালোভাবে ধরা খেয়ে যাবে। তো এখানে মোট কিন্তু 44 হতে পারে, 55 হতে পারে, এবং 44-55 দুটোই অপশানে দিয়ে দিয়েছে টেকনিশিয়ান গ্রেড 3-তে। তখন তোমরা বহুলক কাকে চুজ করবে? সেই সিচুয়েশনে তুমি যার মান বড় তাকে চুজ করবে, মানে 55কে চুজ করবে, মনে থাকবে? তাহলে এখানে সংখ্যাগুরু মান বা বহুলক 44-55 দুটোই হতো, কিন্তু যেহেতু দুটোই অপশানে রয়েছে, তখন তুমি কাকে চুজ করবে? যার ভ্যালুটা বেশি, 55 যেহেতু মানটা বেশি, ওটাকেই তুমি কনসিডার করবে। চলে আসি তার পরের প্রশ্ন। কি বলছে তার পরের প্রশ্ন? বলছে এই যে ডাটাগুলো এখানে দিয়েছে, এদের মধ্যক নির্ণয় করো। তুমি বলবে মধ্যক তো দাদা একটু আগেই শিখিয়েছো, আর কিসের পরীক্ষা এসেছে? এনটিপিসি 2025-এর পরীক্ষা এসেছে। আগামী দিনে যারা এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট দিতে যাচ্ছে, ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট, তাদের জন্য কিন্তু দুরন্ধর হবে এই চ্যাপ্টারটা। শিখে যাও, খুব কাজে লেগে যাবে। এবং শুধু এখানেই থামছি না, আমি কি বলেছি, অনেক অনেক কিছু শেখানোর আছে এই চ্যাপ্টারে, যেটা গ্রাজুয়েশন লেভেলে এসেছে। নতুন নতুন কিছু কনসেপ্টের অঙ্ক সব শিখিয়ে দেবো আমরা আমাদের অ্যাপ্লিকেশানে, ঠিক আছে? কোনো চিন্তা থাকবে না। অঙ্কে 100% স্কোর করবে, জিআইতে 100% স্কোর করবে আমার স্টুডেন্ট, সবসময় করে থাকে, ঠিক আছে? আর সায়েন্সে তো এবার যা দিচ্ছি, মানে এবার যা বানিয়ে দিচ্ছি স্টুডেন্টদের, ওদের শুধু একটাই কাজ থাকবে, পড়াশোনা করা। চাকরি কিভাবে বাদিয়ে আনতে হয় তার একদম পুরো, মানে কি বলবো, একদম দারুণ একটা পাথ আমি তৈরি করে ফেলেছি। শুধুমাত্র পড়াশোনাটা করে যেতে হবে আমার সাথে সাথে, তারপরে দেখো কি হয়। ঠিক আছে, চলে আসি মধ্যক বা মিডিয়ান বের করার নিয়মটাই। কি শিখেছি বলো? ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত ডাটাগুলো রয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে 8, তারপরে দেখছি সব থেকে ছোট কে বলো? 8-এর পরে বলবে 13, তারপরে কত? 14, তারপরে কত? 15, তারপরে কত? 15-র পরে একবারে 23, তারপরে হলো 26। দেখো এইরকম করে যদি তুমি সব লিখতে থাকো, এরকম করে যদি তুমি পরীক্ষায় যখন স্ক্রিন থাকবে তোমার কম্পিউটার মনিটরে, এরকম স্ক্রিন থাকবে, আর তুমি যদি এরকম করে পরপর লিখতে থাকো, এরকম যদি 20টা দেয়, 20টাকে এরকম ছোট থেকে বড় আকারে সাজাতে থাকো, আর যাই হোক তোমার চাকরিটা হবে না। এটা লিখে নাও, ঠিক আছে? কি করবে, কি করবে তুমি? শোনো, তুমি করবে কম্পিউটারের মনিটরে, যখনই তুমি দেখছো যে তোমার এই অঙ্ক দিয়েছে, মধ্যক বের করার অঙ্ক, তুমি ঝমাঝম কি করবে, কতগুলো ডাটা আছে ঝম করে গুনে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কটা ডাটা আছে? 9টি ডাটা আছে। তাহলে তুমি বলবে মধ্যক আমি পাবো এদিক থেকে 4 বাদ আর ওদিক থেকে 4 বাদ, তাহলে মাঝে কে বড় থাকবে? পঞ্চম পদটা না?
ফিফথ পদটাই তো তোমার হলো কি হবে, মধ্যক হবে না। তাহলে এই সাজানোর ক্ষেত্রে দেখো 1 2 3 4খানাকে সাজিয়ে ফেলেছিলাম, তাহলে এই 5 নাম্বার পদে কে আছে, 23, এই হয়ে যাবে মধ্যক। বাকিগুলোর যে সাজানোর সময়টা অনেকভাবে বেঁচে যাবে। তাহলে এরকম যদি 30টাও যদি এরকম পদ দিয়ে দেয় কিন্তু আমি দেখবে যে অনেকে পরীক্ষা দিতে গেলে টিসিএস বা অন্যান্য যে সমস্ত এখন এক্সাম সেন্টার রয়েছে, দেখবে যে খুব দাগ দাগ ভরা, স্কিনে খুব ফোটা ফোটা দাগ দাগ ভরা। তার মানে কি স্টুডেন্টরাও এটা করে, ফোটা ফোটা দিয়ে ঝামাঝাম গুনে নেয়, গুনে নিয়ে এই জিনিসগুলো করে কিন্তু। হ্যাঁ, আর কিছু আছে পাগলের ছাতা, তারা তো এমনি দাগাতে মানে ভালোবাসে। চলো তারপরের কোশ্চেন যেটা দিয়েছি সেটা হলো মধ্যক শ্রেণী নির্ণয় করো। এইবার যা করাবো, এইবার যা জিনিস করাবো সেগুলো কিন্তু খুব সাংঘাতিক, খুব সাংঘাতিক, খুব সুন্দরভাবে ব্রেন ঠান্ডা করে আমার কথাগুলো মন দিয়ে শুনবে, তাহলে দেখো একদম সুন্দরভাবে বেরিয়ে যেতে পারবে, কোনো সমস্যাই তোমার হবে না। এত সুন্দরভাবে তোমাদেরকে অঙ্কগুলো সাজিয়ে দিয়েছি না, যে তুমি শুধু বলবে যে দাদা ক্লাসটা করে সত্যি উপকার হয়েছে না হয়নি। আর অবশ্যই একটা কমেন্ট করে যাবে, যেহেতু প্রথম ভিডিওটা আমরা ইউটিউবে দেয়া হবে মানে ডেমো হিসাবে, তো অবশ্যই যারা ইউটিউবে দেখবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। আর যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে জুড়তে একটা মিনিমাম ফিসে তুমি আমাদের অ্যাপ্লিকেশানে যুক্ত হতে পারো। কিন্তু জিএস একাডেমি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো, যেখানে আমরা কি বলবো অপরিসীম কিন্তু পরিশ্রম করছি, অপরিসীম। 699 টাকায় নাকি একটা কোর্স দেওয়া হয়েছে, একবার একটু বলেই দিই, কোর্সের প্রচার করেই নিই। 699 টাকার একটা কোর্স দেওয়া হয়েছে, যেখানে তোমাকে 1 বছর ধরে পড়ানো হবে। বুঝতে পারছো কি পরিশ্রম সেখানে করা হবে। আর তুমি শুধু আরেকটা জিনিস একটু ভাবো, 699 টাকায় 1 বছর ধরে শুধু কোর্সে পড়ানো হবে, এটা তো একটা কথাই। এছাড়া যত ম্যাটেরিয়ালস হবে না সব আপডেটেড, যত এক্সাম হবে সাথে সাথে তুমি দেখবে যে সব আপডেট হয়ে গেছে আমাদের ম্যাটেরিয়ালসগুলো। কিছুদিন পর পর ম্যাটেরিয়ালস কি হয়ে যায়, তুলে নেওয়া হয়। তাই কেউ যদি একবার ডাউনলোড করে নাও কোনো একখানা ম্যাটেরিয়ালস, পরে গিয়ে আরেকবার একটু দেখে নিও কিন্তু যে সত্যি আপডেট হয়েছে কিছু না হয়নি, ঠিক আছে। দেখবে যে কিছু না কিছু আপডেট হয়ে যায় কিন্তু। তো যাই আপডেট হয়ে যাক না কেন, পরের পেজগুলো তোমরা একটু আলাদাভাবে বের করে নেবে, ঠিক আছে। খুব পরিশ্রম করি, আর তার বিনিময়ে সামান্য কিছু একটা পারিশ্রমিক তোমাদের কাছ থেকে আশা এইটুকু আমরা রাখতে পারি। তার কারণ হলো কোনো কিছুই তো ফ্রিতে হয় না, আমাকেও তো প্রচুর একটা ইনভেস্টমেন্ট করতে হয়। তো তোমাদের সহযোগিতা আমার প্রচণ্ডই কাম্য। তো চলো এই অঙ্কগুলো কিভাবে করব সেটা একটুখানি ভালো করে শিখি। কোর্সের প্রচার হলো, মাইন্ড কিছুটা ডিস্ট্র্যাক্ট হয়েছিল, আবার আস্তে আস্তে তোমরা অঙ্কের দিকে বসাও এবং খুব ফ্রেশনেসের সাথে এই অঙ্ক কটা লাস্টের অঙ্কগুলো বুঝবে কিন্তু। তার কারণ এখানে যে যত বেশি মাথা ঠান্ডা রাখতে পারবে সে তত বেশি ভালো দ্রুত মানে এই অঙ্কগুলো করে বেরিয়ে আসতে পারবে। তো চলো শুরু করি। বলছে নিম্নের তথ্যগুলোর মধ্যক বের করতে হবে। তাহলে মধ্যক মানে কি শিখিয়েছি, আমার সাথে সাথে একবার বলতে থাকো তো। মধ্যক মানে হলো যতগুলো পদ আছে তার মাঝের জন, যতগুলো পদ আছে তার মাঝের জন। তাহলে এখানে কতগুলো পদ আছে, ফ্রিকোয়েন্সি মানে পদ সংখ্যা, তোমরা এতক্ষণে তো শিখেই গেছো ফ্রিকোয়েন্সি মানে কি, পদ সংখ্যা। তাহলে এখানে পদ সংখ্যা কতগুলো আছে একটু দেখবা। তুমি বলবে যে দাদা এখানে পদ সংখ্যা আছে 12 আর 15, 12 আর 15 যোগ করলে কত হয়, 12 আর 15 27, 27 আর 13 যোগ করলে কত হয়, তুমি বলবে 40, 27 আর 13 40, 40 আর 10 কত হয় 50। তাহলে মোট পদ সংখ্যা আছে 50টি, 50টি। তাহলে তুমি বলে 50টা যদি পদ সংখ্যা হয়, তাহলে এদিকে দাদা তুমি 24টি কাটো, আর ওদিকে তুমি 24টি কাটো। তাহলে 24 কত হলো 48। তাহলে 24টা যদি কাটি তাহলে কে পড়ে থাকছে, 25তম পদ।
আর মাঝে কে পড়ে থাকছে 26তম পদ। ভালো করে বুঝবে, 24 কত হয়? 24 তো 48 হয়। তাহলে মাঝে পড়ে থাকছে কয়জন? 48 49 50 2 জন। আর তাদের নাম কি? একটা 25তম পদ আর একটা 26তম পদ। তাহলে তুমি বলো এই 25তম পদ আর 26তম পদের গড়ই হলো মধ্যক। এটাই তো শিখিয়েছিলাম একটু আগে, তাই না? খুব সুন্দরভাবে 25তম পদ আর 26তম পদের গড়ই হলো মধ্যক। তার মানে তুমি বলে এই 25 আর 26তম পদে তুমি যদি ঢুকতে পারো দাদা, তাহলেই মধ্যক খুঁজে পাওয়া যাবে। তাহলে চলো দেখি 25 আর 26তম পদ কোন জায়গায় লুকিয়ে আছে। প্রথমে যোগ করো 12। প্রথমটা কত? 12। 12 যোগ 15। 12 যোগ 15 কত হয়ে যাচ্ছে? 12 যোগ 15 যেই করছি, 12 যোগ 15 তুমি সাথে সাথে পেয়ে যাচ্ছ 27। তাহলে বলো, এখানেই যদি 27খানা পদ পেয়ে যাই, তাহলে এর ভিতরেই তো 25 আর 26তম পদ পেয়ে যাব। মানে কোথায় পেয়ে যাব 25 আর 26তম পদকে? এখানেই পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে 12 আর 15, আবার বলো, 12 আর 15 কত হয়ে যাচ্ছে? 27। আর আমাকে খুঁজতে হতো 25 নাম্বার আর 26 নাম্বার পদে। তাহলে সেটা কোথায় পেয়ে যেতাম? এই শ্রেণীতে পেয়ে যেতাম। তাহলে আমি বলবো মিডিয়ান ক্লাস বা মধ্যক শ্রেণী আর কিছুই না, 50 থেকে 100 যেটা, সেটাই। তাহলে 50 থেকে 100 মানে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। আশা করি বুঝেছো। এই মিডিয়ান ক্লাসটা খুব কাজে লাগবে এখনই। মিডিয়ান ক্লাসটা খুব কাজে লাগবে। চলো, এখানে যেহেতু একটু ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গায় আমি কিছু এক্সট্রা কথা বলবো। কিন্তু সেই এক্সট্রা কথা বলার আগে তোমাদের অঙ্কগুলোকে একটু আর একটা করে আসি। শর্টকাট নিয়ম, হ্যাঁ, যেহেতু আমি মিডিয়ান ক্লাসটা শিখিয়ে দিয়েছি, কিছু শর্টকাটে এই সমস্ত অঙ্কগুলো কিভাবে খুব অল্প সময়ে করা যায় সেই কনসেপ্ট আমি শিখে আসবো। বলো, এখানে কি দিয়েছে? বলছে যদি ক্রমযোজিত ফ্রিকোয়েন্সি 45 হয়। আচ্ছা, ক্রমযোজিত মানে কি? সমস্ত যে ফ্রিকোয়েন্সি, যত কম্পাঙ্ক আছে, মানে যতগুলো ডাটা আছে, এই কথাটা না খুব কঠিন লাগতে পারে। ক্রমযোজিত ফ্রিকোয়েন্সি বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এর মানে হলো ডাটা সংখ্যা। কয়টা ডাটা আছে? 45টা। কয়টা ডাটা আছে বলো? 45টা। যার মধ্যে প্রথমে আছে কয়টা? 10টি, তাই না? প্রথমে আছে 10টি, তারপরে আছে কটা? 11টি। তাহলে 10 আর 11 কত হয়? তুমি বলো 10 আর 11 21 হয়। আর এখানে কয়টা আছে? এখানেও 11টি। তাহলে 21 আর 11 কত হয়? 21 আর 11 32। তাহলে তুমি বলো এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 45 তো মোট, তাহলে তার থেকে 32 বাদ দিয়ে দাও। তাহলে 45 থেকে 32 বাদ দিয়ে দিলে কত হবে? তুমি বলবে 13 হবে দাদা। তাহলে এক্স এর মান কিন্তু 13 আমি পেয়ে গেছি। এক্স এর মান কত পেয়ে গেছি? 13 পেয়ে গেছি। এইবার তোমাকে বলতে হবে এই যে ডাটাগুলো দিয়েছে এর মধ্যক কত? মধ্যক ক্লাস বলেনি, মধ্যক কত? মধ্যক কত? তুমি বলে মধ্যক হলো, এখানে 45টা পদ আছে, 45টি পদ আছে, তাই না? কয়টি পদ আছে? 45টি পদ আছে। তাহলে 23 নাম্বার পদটাই হলো কিন্তু অ্যাকচুয়ালি মধ্যক হবে, তাই না? বা তুমি বলতে পারো যে আমি ক্লাসের ক্ষেত্রে এই যে ফ্রিকোয়েন্সি, সেখানে আমি 22.5 পর্যন্ত এগোবো। কত পর্যন্ত এগোবো বলো? 22.5 পর্যন্ত এগোবো। তাহলে 22.5 এদিকে আর ওদিকে 22.5। বুঝতে পেরেছো? মধ্যক যদি পেতে হয়, অ্যাকুরেট মধ্যক, তুমি কি বলবে? এদিকে 22.5, ওদিকে 22.5 পর্যন্ত এগোবো। ভালো করে বুঝবে, হ্যাঁ? তাহলে 22.5 কি হবে? 45-এর অর্ধেকই তো 22.5, তাই না? আচ্ছা, খুব মন দিয়ে শুনবে এবার। চলো, তাহলে প্রথমে কত হলো? 10। প্রথমে হলো 10। আচ্ছা, ভালো করে শুনবে, কার মধ্যক বের করতে হয়? মধ্যক কার? ডাটার মধ্যক। আর ডাটা কোথায় থাকে? ডাটা কিন্তু প্রথমে থাকে। আর এটা তো ডাটার কি? সংখ্যা। এটা ডাটার সংখ্যা কিন্তু। আর ডাটা থাকে কোথায়? প্রথমে। কিন্তু ডাটাটা এখানে না 10 15 এরকম কোনো সংখ্যা দেয়নি, ডাটাটা ক্লাস দিয়েছে, ক্লাসের ডাটা। বুঝেছো? ক্লাসের ডাটা ভালো করে ওই জন্য বুঝতে হবে। দেখেছো, এখানে কোনো সংখ্যা দেয়নি, এখানে কি দিয়েছে? ক্লাসের ডাটা। খুব মন দিয়ে শুনবে। তাহলে আমার কতগুলো ডাটা আছে? 45টি।
মধ্যক পেতে গেলে কত অবধি এগোবো? তুমি বলবে 22.5 অবধি এগোবো, 22.5 অবধি এগোবো, বা তুমি বলবে 22.5 অবধি এগোবো। ঠিক আছে, এখানে এগোলেই কিন্তু মধ্যককে আমি খুঁজে পেয়ে যাব। চলো দেখি, তাহলে বলো প্রথমে কত হচ্ছে? 10, তারপরে যোগ করেছি এইটা 11, তাহলে 10 আর 11 যদি যোগ করো তুমি পাবে 21। কত পেয়ে গেলাম বলো? 21 পেয়ে গেলাম। তাহলে 21 পেয়ে গেলাম, তাহলে 21 পেয়েছি, আর কত দরকার? 1.5 দরকার। আর কত দরকার? 1.5 দরকার। আর যদি 1.5 ঢুকতে পারি, তাহলে 21 পেয়েছি। কোথায় পেয়েছি? এই ক্লাসে 21 পেয়েছি, এইটুকুর মধ্যে 21 পেয়েছি। আচ্ছা, মানে 21-এর ক্ষেত্রে এই যে 21 আমি টোটালটা পেয়েছি, এর ক্ষেত্রে লাস্ট কত অবধি যেতে পেরেছিলাম ক্লাসে? তুমি হলো 21 পর্যন্তই যেতে পেরেছিলাম। কোইন্সিডেন্টলি এখানেও কত আছে? 21ই আছে। তাহলে 21 ফ্রিকোয়েন্সি যখন গেছি, ভালো করে বুঝবে, 21 ফ্রিকোয়েন্সি যখন গেছি তখন ক্লাসে কত দূর এগোলাম? ক্লাসে কত দূর এগোলাম? তুমি বলে ক্লাসেও আমি 21 পর্যন্ত এগিয়েছি। কত পর্যন্ত এগিয়েছি ভালো করে দেখো? 21 পর্যন্ত এগিয়েছি। তাহলে ক্লাসে আমি এগিয়েছি 21 পর্যন্ত। আর যদি ঢুকতে হয়, এবার এই ক্লাসের মধ্যে ঢুকতে হবে। কোন ক্লাসের মধ্যে ঢুকতে হবে বুঝতে পেরেছো? কোন ক্লাসের মধ্যে ঢুকতে হবে? আরো একবার বলছি, এই ক্লাসটার মধ্যে ঢুকতে হবে, এই জায়গাটা, বুঝেছো? আচ্ছা, এই ক্লাসের মধ্যে কত দূর ঢুকতে হবে? তুমি বলে 1.5 ঢুকতে হবে। আর কত ঢুকতে হবে? 1.5। আচ্ছা, এই ক্লাসে আছে কত? তুমি বলো এই ক্লাসে আছে 13। এই ক্লাসে আছে 13। এইবার খুব মন দিয়ে শুনবে আমার কথা, খুব মন দিয়ে শুনবে আমার কথা। বলো এই ক্লাসে আছে কত? 13। আর এই ক্লাসে 13 আছে, আর এই ক্লাসে মোট গ্যাপটা কত? তুমি বলবে 21 থেকে 31, 21 থেকে 31 মানে 10 গ্যাপ। তার মানে তুমি বলবে এই ক্লাসে আছে 13 জন, এই ক্লাসে আছে 13 জন, যেটা 10 রেঞ্জের মধ্যে। 21 থেকে 31 মানে কত? 10 রেঞ্জের মধ্যে। আর আমাকে এই 13 জনের মধ্যে ঢুকতে হবে মাত্র 1.5 জনে। এই 13 জনের মধ্যে ঢুকতে হবে কত? মাত্র 1.5 জনে, তাই তো? 1.5 অবধি ঢুকতে হবে। এই 13-র মধ্যে কত অবধি ঢুকবো? কেননা অলরেডি দেখো ভালো করে বোঝো, 10 আর 11 কত? 21 পৌঁছে গেছি, আর মাত্র 1.5 পৌঁছাবো, তাহলেই তো মধ্যকটা পেয়ে যাবো, তাই না? মধ্যক মানে কি? 45টা মোট ছিল এখানে। এই যে এখানে সব যোগ করে কত হয়েছিল? 45। আর মধ্যক পেতে গেলে কত? 22.5 অবধি এগোতে হবে। তাহলে তুমি বলবে যে 10 আর 11 মানে 21 আমি চলে গেছি, আর এখানে 1.5 এগোবো, 1.5। তাহলে 13-র মধ্যে 1.5 এগোবো। আচ্ছা, 13 যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি সেই ক্লাসের রেঞ্জ কত আছে? 10। তাহলে 13 জন রয়েছে 10 রেঞ্জে, 1.5 জন আছে কত রেঞ্জের মধ্যে? তুমি বলবে 10 ইন্টু 1.5 করে দেবো, আর নিচে 13 দিয়ে ভাগ করে দেবো। তার মানে 15-10-কে 150 হয়, কিন্তু পয়েন্টের জন্য 0 উঠে যাবে, তার মানে 15/13। তাহলে আমি পাচ্ছি কত? এটা 1/2/13। আর এই জিনিসটাই যোগ হয়ে যাবে এর সাথে, না? এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে 21 তো এই পর্যন্ত এগিয়েই ছিলাম, আর কত এগোতে হলো তাহলে? আর কত মানে মধ্যকে পৌঁছাতে গেলে 1/2/13 পেয়েছি। তাহলে আমি মধ্যক কত বলবো বলো? ক্লাসের ক্ষেত্রে মধ্যক কত বলবো? তুমি বলে মধ্যক হবে 21 যোগ 1/2/13। তাহলে যোগ করলে হবে 22/2/13। তাহলে 22/2/13 কোন অপশানে আছে? অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার, 22/2/13। আচ্ছা, এইটা যেটা করছি এগুলো কিন্তু আমরা শর্টকাট, এটাই কিন্তু পরীক্ষার হলে তোমার অ্যাপ্রোচ হবে, ঠিক আছে? আরও একটা অঙ্ক দিয়েছে, গ্রাজুয়েট লেভেলের অঙ্ক, এটা 2025 সালের পরীক্ষা এসেছে। চলো এটাও করে নেওয়া যাক। বলছে নিম্নলিখিত বন্টনের আবার কি বের করতে হবে? মধ্যক। চলো আগে আমি কিন্তু যা শিখছি এগুলো সব আমাদের জেনারেল প্রসেসে, আর যে প্রসেসটা তুমি কিন্তু পরীক্ষা হলে করবে। এর পরে গিয়ে আমি শিখবো সূত্রটাও শিখিয়ে দেবো, ঠিক আছে? খুব মন দিয়ে দেবে, কিন্তু পরীক্ষা হলে কি করবে? অ্যাপ্রোচ মাথায় ঢুকেছে তো? এই অ্যাপ্রোচই করবে। চলো আবার চলো দেখি টোটাল ফ্রিকোয়েন্সি কত। এখানে পাশে লিখে দিই টোটালটা কত। তুমি বলে 20 আর 19, 20 আর 19 কত হয়? 29 হয়। আচ্ছা, 29 আর 32 কত হয়? তুমি বলবে 61 হয়।
61 আর 27 কত হয়? 88 হয়। 88 আর 12 কত হয়? 90, 100 হয়। তাহলে টোটালটা কত হলো বলো ভাই? 100। টোটাল কত হলো? 100। তাহলে মধ্যক যদি পেতে হয়, মধ্যক তুমি বলবে 50 নাম্বারে পৌঁছাতে হবে। কত নাম্বারে পৌঁছাতে হবে? 50তমতে পৌঁছাতে হবে। 50তমতে পৌঁছাতে হবে। ভালো করে শুনলে, 50তমতে পৌঁছাতে হবে। 50 নাম্বার ফ্রিকোয়েন্সিতে পৌঁছাতে হবে। ঠিক আছে? চলো যোগ করতে থাকি। আচ্ছা কেন বলো তো? এগুলো না সব ক্রমবর্ধমান। দেখো ক্লাসটা দেখলেই বুঝতে পারবে, ওর জন্য সাজাতে আর হয় না, বুঝেছো? এই ক্ষেত্রে দেখো ক্লাসটা ধীরে ধীরে ক্রমবর্ধমান, প্রথমে 150 থেকে 200, 200 থেকে 250। তাই এখানে জাস্ট 50তমতে যেতে গেলে জাস্ট যোগ করে করে গেলেই হয়ে যাচ্ছে, বুঝেছো? তাহলে 20 আর 19 ভালো করে বোঝো। 20 আর 19 কত হয় তুমি বলেছিলে? 20 আর 19 হয় 39। আচ্ছা 39 আর 32 যদি করি ভাই, 39 আর 32 পার করে যায়, তাহলে এইটুকুতে কত হয় সেইটুকুই লেখো তুমি। তুমি বলবে 20 আর 19 39 হয়। তাহলে 39 আর কত হলে তুমি 50তমতে যাবে? মধ্যকে যেতে গেলে তোমাকে আমি শিখিয়েছি 50তমতে যেতে হবে। তাহলে তুমি বলবে 39 তো অলরেডি যাওয়া হয়ে গেল, আর দাদা 11 যেতে হবে। 11 যেতে হবে। আচ্ছা 11 যেতে হবে কার মধ্যে গো? এই ক্লাসটার মধ্যে, যে ক্লাসটাকে আমি একটু রঙিন করে দিই। এই ক্লাসটাকে একটু রঙিন করে দিই। বুঝতে পারছো কোন ক্লাসে ঢুকতে হবে আমার? এই ক্লাসে। আচ্ছা এই ক্লাসে মোট কয়জন আছে গো ভাই? 32 জন। কিন্তু 32 জনের মধ্যে কি ঢুকতে হবে? না, তুমি বলো 11 জনের মধ্যে ঢুকতে হবে দাদা। 11 জনের মধ্যে ঢুকতে হবে। তাহলে ভালো করে এই জায়গাটা খেয়াল করো। তুমি বলবে এই 32 জনের মধ্যে কত রেঞ্জ ডিস্ট্রিবিউট আছে? তুমি বলবে 250 থেকে 300, মানে মোট 50 ক্লাস আছে। এই 32 জনের মধ্যে কত ক্লাসের রেঞ্জটা কত? 50। আর আমাকে তো ঢুকতে হবে 11 পর্যন্ত। তাহলে 11তে কত পাবো? তুমি বলে 32-এ পেয়েছি 50, 11তে কত পাবো ক্লাস সেটাই বের করব। তাহলে 11তে পাবো 11 গুণ 50, মানে 550 বাই 32। 550 বাই কত? 32 পাবো। ঠিক আছে, 550 বাই 32 পাবো। এখানে ভাগ করলে তো মনে হচ্ছে মিলবে না। তাহলে কিছু কি একটা ভুল করেছি? এটা একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, এখানে রয়েছে 20, 19 যোগ করলে কত হয়? 20 আর 19 39। 39 আর 32, তাই তো? 39 আর 32 কত হবে? 61। 61 আর হলো 27। 88, 90, 100, তাই তো? 4, 4 আর 3, 7, 70, 70, 70, 100, না এটা 110 হবে তো যোগ করলে। 110 হবে এখানে যোগ করলে। ঠিক আছে, এটা একবার একটু যদি যোগ করে দেখো। আমি বারবার ভুল করছি এই জায়গাটা। এর জন্য বলে যদি একবার ভুল হয়ে যায় তাহলে সেটাকে পুরোপুরি কাটো, কেটে নিয়ে আর একবার দেখো। ঠিক আছে, তো এই জায়গাটা আমার একটুখানি যোগে ভুল হয়ে গেছে। বুঝতেই পারছো রাত 12টা পার হয়ে গেছে, তবু আমাদের ক্লাস কিন্তু এখনো থামেনি। ক্লাস চলছে সারাদিন পড়ানোর পর। সুতরাং একটু তো মানে কি বলবো, পরিশ্রম তো বেশি হয়ে যায়। তো এইরকম ছোটখাটো দু একটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে। দেখো 20 আর এখানে 20, 20, 40 হয়ে গেল প্রায়। 40 আর এখানে 30, তার মানে 70, 70 আর এখানে 30 দিয়ে দিচ্ছে। 70 আর 30 কত হচ্ছে? 100, 100 আর এখানে হলো 10, তার মানে 110 হচ্ছে টোটালের। হ্যাঁ, তাহলে এটা 110 হবে। তাহলে মধ্যক তুমি পাবে 55তমতে। কততে পাবে? 55তমতে পাবে, মাঝে যেহেতু 55তম রয়েছে। তাহলে তুমি বলবে যে দাদা 20 আর 19 যোগ করলে 39 হয়, তাহলে 55তমতে যদি ঢুকতে হয় তাহলে আমাকে এখনো কত যোগ করতে হবে? 55তে যেতে গেলে
9 আর 6, আর এখানে হলো তোমার 3 4 5, তাই তো? তার মানে 16তম, এখনোতে 16 পর্যন্ত যেতে হবে, 16 যেতে হবে, তাই লিখে দিই 16 যেতে হবে, 16 পর্যন্ত যেতে হবে। আচ্ছা 16 কার ক্ষেত্রে 16 যেতে হবে? এই 32-এর মধ্যে 16 যেতে হবে। তাহলে তুমি বলবে 32-এ যদি যে রেঞ্জটা ছিল সেটা কত? 50, তাহলে 16-র ক্ষেত্রে সেই রেঞ্জটা কত হবে? 16-র ক্ষেত্রে সেই রেঞ্জটা হবে 25, তাহলে আর 25 যাব। তাহলে এখানে অলরেডি 250 পর্যন্ত চলে এসেছি, আর এখানে কত ঢুকবো? 25 ঢুকবো। তাহলে 39 যেখানে হয়েছিল সেখানে কত অবধি চলে গেছিলাম? 250, আর এই 16 অবধি যেতে হবে, পরেরটায় কত অবধি যেতে হবে? 16, আর 16-তে কত পাবো? আরও 25। তাহলে আরও 25 যদি পাই তাহলে আমি কত বলবো এখানে টোটাল? 300 হবে, এই সরি 275 হবে, 275 হবে। তাহলে এই হলো আমার মানে জেনারেল নিয়মে, মানে বুঝে বুঝে জিনিসটা করার হলো একটা ব্যাপার। আর একটা আছে, গণিতবিদরা কি করেছে, বলছে যে এইভাবে তুমি বুঝে বুঝে করবা সবসময়, তা করতে হবে না। তুমি একটা কাজ করো, একটা সূত্র আছে, মানে এ যা নিয়ম এরই একটাকে সূত্র বানিয়ে দিয়েছে এটাকে, বুঝেছো? তাহলে সেই সূত্রের মাধ্যমেও তুমি চাইলে করতে পারো। চলো তাহলে সেই সূত্রটাও একটু শেখা যাক, সূত্রটাও একটু শেখা যাক। আচ্ছা সূত্রটা একটা কাজ করি, প্রথম কোশ্চেন থেকে শুরু করি। হ্যাঁ, এর আগের যে কোশ্চেনটা করে এসেছিলাম, ফাঁকা রেখে এসেছিলাম, সেখান থেকে সূত্রটা শুরু করি। সূত্রটা এখানে লিখি। হ্যাঁ, সূত্রটা লিখে নাও সবাই। মিডিয়ান, মিডিয়ান ইজ ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস CF0 বাই F ইন্টু এইচ। কি এইসব জিনিসগুলো কি? এটা অনেকের কাছে প্রশ্ন হতে পারে। এইসব জিনিসগুলোর মানে কি একটু বুঝবে সবাই, এক একটা করে বোঝাবো, এখানে এক একটা করে লিখবো, আবার পরের অঙ্কে গিয়ে আর একবার করে বোঝাবো। হ্যাঁ, চলো। এল হলো, এল হলো লোয়ার বাউন্ড, এল ফর লিখবে, লিখে নেবে, তোমরা লিখে নেবে, এল ফর লোয়ার বাউন্ড। কার লোয়ার বাউন্ড? মিডিয়ান ক্লাসের। লেখো এল হলো মিডিয়ান ক্লাস বা মধ্যক শ্রেণীর লোয়ার বাউন্ড। তোমাকে কি এই অঙ্কের ক্ষেত্রে মধ্যক শ্রেণীটা দেখিয়ে দিয়ে গেছিলাম? তুমি বলবে হ্যাঁ, 50 থেকে 100 হলো মধ্যক শ্রেণী, তাহলে তার লোয়ার বাউন্ড হলো 50 আর আপার বাউন্ড কত? 100। তাহলে লোয়ার বাউন্ড এখানে বসাবো 50 প্লাস n/2, n মানে হলো টোটাল ফ্রিকোয়েন্সি, তাহলে এইটাই হলো n, এটাই হলো n মানে হলো 50, বুঝেছো? তাহলে 50 n/2 করলে কত হবে? 25 হবে, মাইনাস CF0, CF0 মানে কি? এফ কোনটা? এফ মানে হলো, তুমি বলবে যে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, এফ মানে কি? ফ্রিকোয়েন্সি না? তাহলে সিএফ মানে হলো যে মিডিয়ান ক্লাসের আগে মোট ফ্রিকোয়েন্সি, মিডিয়ান ক্লাসের আগে মোট। তাহলে মিডিয়ান ক্লাসের আগে তো শুধু একটাই রয়েছে, তাহলে সেটাকে আমি কত লিখবো? 12। মিডিয়ান ক্লাসের আগে একটাই মানে ফ্রিকোয়েন্সি আছে, তার যোগফল 12ই হবে। নিচে লিখবো কি? মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, এফ মানে কি? লিখবে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি মানে 15 ইন্টু এইচ মানে কি? প্রত্যেকটা ক্লাসের রেঞ্জ কত করে? 50 করে। আরও একবার বলছি, শুনে নাও। এল হলো মধ্যক শ্রেণীর লোয়ার বাউন্ড, এল হলো মধ্যক শ্রেণীর লোয়ার বাউন্ড। মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণী তুমি বলে 50 থেকে 100 হলো মধ্যক শ্রেণী, আর তার লোয়ার বাউন্ড হলো 50, তাহলে 50 লিখে দিয়েছি। এন হলো কি? টোটাল ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি কত এসেছিল? 50, তাহলে n/2 করলে কত পাবো আমি? 25 পেয়েছি। এখানে n/2 ছিল না, তাহলে 25 পেয়েছি। CF0 মানে কি? এফ মানে হলো ফ্রিকোয়েন্সি, আর CF মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। CF0 মানে কি? মানে এই মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, 15 হয়, এই নিচে যেটা রয়েছে না এফ, এটা হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, কত? 15। তাহলে সেটা তো লিখেছি। আর CF0 মানে এর আগে, এর আগে, চলো এর আগে যত ফ্রিকোয়েন্সি আছে, এখানে তো একটা আছে, অন্য অন্য অঙ্কে 2টো 3টেও থাকতে পারে, তাহলে সমস্ত ফ্রিকোয়েন্সির যোগফল মানে 12, এখানে 12 হলো। আর এইচ মানে কি? প্রত্যেকটা ক্লাসের হাইট, এখানে কত আছে? 0 থেকে 50 মানে 50-এর গ্যাপ, এখানেও কত? 50 থেকে 100 মানে 50-এর গ্যাপ, এখানে 100 থেকে 150, 50-এর গ্যাপ, তাহলে সব ক্লাসে দেখো 50 করে গ্যাপ, তাহলে সেটাই এখানে লিখবে। ঠিক আছে, দিয়ে চলো হিসাব নিকাশ করলে আমার উত্তর চলে আসবে। তাহলে আমি বলবো 50, আর এখানে বলবো যে 25, 13
বাই 15 ইন্টু 50, তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 10 50। সেই দেখো আবার আগের বারের মতন, ও আচ্ছা আচ্ছা এটাই তো করা হয়নি না, এটা তাহলে 50 যোগ 130/3 মানে 3 4 12, 3 4 12, 3 3 9, 0.33 বলতে পারো। আর এগুলো যোগ করলে 4 5 4 9, 93.33 হবে এর কি মিডিয়ান। ঠিক আছে, চলে আসি তার পরের প্রশ্নে। এই যে প্রশ্নটা রেখে গেছিলাম এইখানেও চলো একইভাবে করব। বলো কি করব, মিডিয়ান বের করব, MEDIAN। তুমি বলো মিডিয়ান বের করার নিয়ম হলো কি বলো, মধ্যক শ্রেণীর লোয়ার বাউন্ড, মধ্যক শ্রেণীর কি লোয়ার বাউন্ড। আচ্ছা মধ্যক শ্রেণী কি, 22.5 যেখানে পাবো। আর 22.5 কোথায় পেয়েছিলাম, তুমি বলে প্রথমে এই দুটো মিলিয়ে তো 21 হয়েছিল, তার মানে 22.5 পাবো। এইটা মধ্যক শ্রেণী, দেখতে পাচ্ছ তোমরা। আর এই মধ্যক শ্রেণীর লোয়ার বাউন্ডে কে আছে, 21, তাহলে আমি এখানে 21 লিখলাম, যোগ 21 লিখলাম, যোগ কি লিখবো, n/2। এখানে n মানে কত ছিল, 45, তাহলে 45/2 করলে কত হয়, 22.5, 22.5 হবে। মাইনাস CF0 মানে কি, এই মিডিয়ান ক্লাস যেটা এর আগেরগুলোর যোগফল, আগেরগুলোর যোগফল মানে কত, 10 আর 11, তুমি বলো 21, তাহলে 21 বাদ দিয়ে দিই, বাই নিচে লিখবো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, এক্স এর মান বেরিয়েছিল সেইবার 13 ইন্টু এইচ মানে প্রত্যেকটা ক্লাসের রেঞ্জ 10। তাহলে তুমি বলবে যে 10 করে কেন, কারণ 21 থেকে 31, 31 থেকে 41, সব 10 10 করে গ্যাপ না। তাহলে 21 যোগ এখানে দাঁড়াচ্ছে কত, 21 যদি বাদ দিই 1.5, 1.5 এর সাথে 10 গুণ করলে হবে 15/13। তাহলে সেই আবার আগের বারের মতনই কত আসছে, 22/2/13। বোঝা গেল সূত্র দিয়ে। চলে আসি তার পরেরটা, এইটাই। আচ্ছা এটার ক্ষেত্রে মিডিয়ান ক্লাস কোনটা, তুমি বলবে মিডিয়ান ক্লাসটা 55তম পদ, তো তার মানে এইটা ছিল মিডিয়ান ক্লাস, কেননা প্রথম দুটো যোগ করলে কত হয়েছিল, 39। তাহলে মিডিয়ান ক্লাসে ঢুকতে গেলে এখানে প্রবেশ করতে হবে না, তাহলে মিডিয়ান ক্লাস ছিল এইটা। তাহলে মিডিয়ান লিখবো MEDIAN সূত্র অনুযায়ী। হ্যাঁ, মিডিয়ান ক্লাসের লোয়ার বাউন্ড কত বলো, 250 লিখে দিলাম, মিডিয়ান ক্লাসের লোয়ার বাউন্ড, যোগ মিডিয়ান ক্লাসের লোয়ার বাউন্ড লেখার পরে লিখতে হবে n/2, n/2 মানে টোটাল ফ্রিকোয়েন্সি কত, বলবে 110, তাহলে 110/2 করলে হবে 55, মাইনাস CF0 মানে মিডিয়ান ক্লাসের আগের যে ফ্রিকোয়েন্সি তাদের যোগফল, মানে 20 যোগ 39, 20 যোগ 39, এই সরি 20 যোগ 19 মানে কত, 39 লিখলাম। নিচে লিখবো কত বলো, নিচে লিখবো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি মানে 32, তাহলে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, 32 লিখলাম সূত্র অনুযায়ী, তাই তো, F ইন্টু এইচ, প্রত্যেকটা শ্রেণীর হাইট কত, 350 থেকে 400 মানে কত, 50 করে হাইট। চলো এখানে বসিয়ে দিই, উত্তর চলে আসবে। তাহলে 250 যোগ 55 যদি এখানে বাদ দিই 39, তার মানে 16/32, 16/32। এইখানে তো খুব সুন্দরভাবে বের করে দিতে পারলে, চলো পরেরটাতেও বের করে দিয়ে দেখি। বলছে নিম্নলিখিত তত্ত্বের বহুলক বলে দিয়েছে 6, বহুলক মানে যে সংখ্যায় বেশি তার নাম 6।
তাহলে কে এর মানটা বের করো। আচ্ছা, কারা সংখ্যায় বেশি আছে একটু দেখে নেওয়া যাক। সংখ্যায় বেশি আছে 6, 6, 6, আর 6 আছে? নেই। আচ্ছা, এবার দেখো 7 কতগুলো আছে? 7 দেখো তো কটা আছে? 1, 2, 3, ভালো করে বুঝবে এবার। 6 আছে 3টি, 7ও আছে 3টি, কিন্তু আমাকে বলে দিয়েছে বহুলক নাকি 6 হতে হবে। বহুলক 6 হতে হবে। তার মানে 6কে যদি বহুলক হতে হয় তাহলে 6-এর সংখ্যা একটা এক্সট্রা হতে হবে, 6-এর সংখ্যা একটা এক্সট্রা হতে হবে। তাহলে একটা এক্সট্রা কাকে বানাবো? কাকে বানাবো বলো? এই যে অজানা টার্মটা রয়েছে না, তাকেই বানিয়ে দাও 6। তাহলে অজানা টার্মটার নাম কি? 2k + 1, এটাকেই 6 লিখে দাও। তাহলে 2k = কি বলবে? 5, k = কত বলবে? 2.5। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলে আসি তার পরের অঙ্কে। কি বলছে এবার দেখো, বহুলক বের করতে হবে না, বহুলক বলে দিয়েছে 140, তাই না? তাহলে এক্স এর মানটা বের করতে হবে। দেখো এতক্ষণ ধরে এই ধরনের কোশ্চেন আমরা এই ডিস্ট্রিবিউশন টাইপের যে কোশ্চেন তার মিডিয়ান মধ্যক বের করেছিলাম, এবার তোমার বহুলক বের করতে হবে। আচ্ছা, বহুলক বের করার ক্ষেত্রে কোনো রকম মানে শর্টকাট বুদ্ধি অ্যাপ্লাই করার দরকার নেই, বুঝলে? বহুলক বের করার ক্ষেত্রে শর্টকাট বুদ্ধি অ্যাপ্লাই করার দরকার নেই। মানে একদম সঠিক বের করার জন্য তোমাদের সূত্রটা শিখে নেওয়াই ভালো। তাহলে মোড বের করার নিয়মটা একটু মনে রাখবে। মোড ইজ ইকুয়াল টু, আমি কি বলবো? মোড ইজ ইকুয়াল টু বলবো এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। বলো মোড অ্যাকচুয়ালি কাকে বোঝায়? মোড অ্যাকচুয়ালি কাকে বোঝায়? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। মোড মানে কি বোঝায়? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাই এই যে সূত্রটায় দেখো সব জায়গায় এফ এর ব্যবহার বেশি, তাই না? মোড মানে কি? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। যে ডাটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি তাকেই তো মোড বলে। তাই এর সূত্রে দেখো শুধু এফ এরই ক্যালমা, তাই না? তাহলে দেখো এল মানে কি? এল মানে একটু লিখে নাও, সূত্রে যে এলটা লেখা হয়েছে। আগেরবার এল লিখেছিলাম মোডাল, এই আগেরবার এল লিখেছিলাম মিডিয়ান ক্লাসের লোয়ার বাউন্ড। আগেরবার এল লিখেছিলাম কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। লোয়ার বাউন্ড মানে কি? নিম্ন সীমা। এবার এল মানে লিখব মোডাল শ্রেণী বা বহুলক শ্রেণীর, মোডাল শ্রেণীর নিম্ন সীমা, শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা। এটা হস্যিকার হবে, তাই না? নিম্ন সীমা। আচ্ছা, এল গেল। f1 হলো মোডাল শ্রেণীর ফ্রিকোয়েন্সি, মোডাল শ্রেণীর ফ্রিকোয়েন্সি। f0 হলো মোডাল শ্রেণীর আগের শ্রেণীর ফ্রিকোয়েন্সি, আগের শ্রেণীর ফ্রিকোয়েন্সি f0। আর f1 যদি মোডাল হয়, f0 বা f0 তুমি বলো আগেরটা, আর f2 মানে তোমরাই বলো মুখে মুখে পরেরটা। মোডাল শ্রেণীর পরের শ্রেণীর ফ্রিকোয়েন্সি, পরেরটা, জাস্ট পরের শ্রেণীর ফ্রিকোয়েন্সি। আর এইচ মানে তোমরা জানো ক্লাসের রেঞ্জ। এইচ মানে কি? ক্লাসের রেঞ্জ। চলো ঝমাঝম করে এই সূত্র আমি এখানে বসানোর চেষ্টা করি। তুমি বলবে এখানে বহুলক তো বলেই দিয়েছে, মানে মোড তো বলেই দিয়েছে, সূত্রটা কি লিখবো? আর একবার লিখিয়েই দিই তোমাকে, সূত্র একবার লিখে দিই। বলো এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। ক্লিয়ার? তাহলে চলো মোড এখানে বলে দিয়েছে 140, লিখে দিলাম 140। এল মানে লোয়ার বাউন্ড লিখতে হবে। কার লোয়ার বাউন্ড বলো? মোডাল। আচ্ছা, মোডাল মানে কি? মোডাল শ্রেণী কাকে বলবা সেটার সংজ্ঞাটা ভালো করে বোঝো।
যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটাই হলো মোডাল শ্রেণী, যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, ঠিক আছে, সেটাই হলো মোডাল শ্রেণী। তাহলে বলো এখানে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি কোথায়? তুমি বলবে এখানে 30, এখানে 30, এখানে আছে 31 আর এখানে আছে 33। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 33 না? আর এক্স তো তুমি জানো না, ওটা তো বের করবা। তাহলে তুমি এই 33কেই মোডাল শ্রেণীটা ধরে নাও, 33কেই কি মোডাল শ্রেণীটা ধরে নাও। এক্স তো আমি বের করবো, তাই না? এক্স এর মানও 33 বা 33-এর বেশি হতে পারে, কিন্তু তুমি এটাকেই ধরে নেবা, ঠিক আছে? তাহলে 33কে যদি আমি মোডাল শ্রেণী ধরে নিই, এটার নাম কি বললাম? মোডাল শ্রেণী। তাহলে এর লোয়ার বাউন্ড লিখতে হবে। এর লোয়ার বাউন্ড দেখতে পাচ্ছ কত বলো? তোমাকে দেখিয়ে দিই চোখে আঙুল দিয়ে, 135, তাই না? তাহলে লোয়ার বাউন্ড লিখে দিলাম 135 প্লাস F1 মানে এর ফ্রিকোয়েন্সি মোডাল শ্রেণীর কত? 33 না? তাহলে 33ই লিখে দিলাম। আর মাইনাস F0 মানে আগের জন, আর F2 মানে পরের জন, ঠিক আছে? তাহলে F0 মানে আগের জন মানে কত? 30। 33-এর আগের ফ্রিকোয়েন্সি কত? 30। নিচে লিখবো 2 গুণ 33, তাই না? 33 দুগুণী তাহলে 66 মাইনাস F0 মানে কত? 30 মানে আগের জন, আর F2 মানে কি? পরের জন, F2। এটা হলো F2, এটা হলো F0, আর এটা কি? F1। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে F2 মানে এটা বাদ দেবো, মানে এক্স বাদ দেবো, ইন্টু রেঞ্জ কত প্রত্যেকটা শ্রেণীর? দেখো 145 থেকে 150 মানে 5 রেঞ্জ, তাহলে 5 লিখে দাও এখানে। তাহলে 135 এবার শেষে বাদ গেলে কত হয়ে যাবে? 5 ইজ ইকুয়াল টু, এখানে বাদ গেলে কত হবে? 3, আর এখানে 66 থেকে 30 বাদ গেলে 36 মাইনাস এক্স ইন্টু 5। 5 5 কেটে দাও, দিয়ে কোনাকুনি গুণ করে দিলে কি হবে? 36 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3 হবে, তাই তো? কোনাকুনি গুণ করলে তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 যদি বাদ যায় 36 থেকে 33 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত? 33 পেয়ে গেলে, ঠিক আছে? একইভাবে চলো আর একটা কোশ্চেন দেখি। বলছে যে একটা পরিবার, একটা নবম শ্রেণীর ছাত্র, একদল নবম শ্রেণীর ছাত্র এলাকার 40টি পরিবারের উপর পরিবারের সদস্য সংখ্যার সমীক্ষা করে নিচের পরিসংখ্যান সারণী পাওয়া গেছে। তাহলে নাম্বার অফ ফ্যামিলিস এখানে কত আছে? টোটাল ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা 40, এখানে টোটালটা যোগ করে দেখবে 40 হবে। এবার বলো সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোথায়? 12। তাহলে এর নাম কি দিয়ে দাও সাথে সাথে? মোডাল শ্রেণী, মোডাল ক্লাস বা মোডাল শ্রেণী, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে মোডাল শ্রেণী যেহেতু 12টা, তাহলে 12কে আমি লিখবো F1, তাই তো? মোডাল শ্রেণীর ফ্রিকোয়েন্সিকে কি লেখে? F1। তার আগের শ্রেণীর ফ্রিকোয়েন্সিকে কি লেখে? F0। আর তার পরের শ্রেণীর ফ্রিকোয়েন্সিকে কি বলে? F2। ক্লিয়ার? এইবার বলো মোডাল শ্রেণীর লোয়ার বাউন্ডকে কি বলে? এল। তাহলে এখানে 6 হয়ে গেল এল। আর প্রত্যেকটা গ্যাপ কত বলো? প্রত্যেকটা গ্যাপ হলো 10 আর 2 কত? 12, 2 করে গ্যাপ। এই 2 হলো তোমার এইচ এর ভ্যালু। তাহলে সূত্র অনুসারে যদি বসাই তাহলে আমি লিখবো মোড। এখানে কি বের করতে হবে? মোড বা বহুলক বের করতে হবে, সংখ্যাগুরু মান বাংলায়, বহুলক বা সংখ্যাগুরু মান। তাহলে মোডের সূত্র কি বলছে? এল দেখো চিত্রতে সব আঁকিয়ে দিয়েছি। এল মানে 6 প্লাস কি লিখবো? F1 মানে 12 মাইনাস F0 মানে কত? 8 বাই 2 ইন্টু 12, 12 দুগুণী 24 মাইনাস F0
থাকা হলো। আর পরের ক্লাসে দারুণ 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 কনসেপ্ট শিখবো, আর অনেক নতুন নতুন আরও অঙ্ক আমরা কিন্তু করব। এতক্ষণে যা যা শিখেছো সেগুলো পুরো ঠোঁটস্থ করে রাখো, পুরো ঠোঁটস্থ। পরের ভিডিওতে আমরা কিছু তো প্র্যাকটিস করবই একই টাইপের কোশ্চেন, এবং তারপরে গিয়ে যেটা হবে সেটা হলো আরও নতুন কনসেপ্টের ভালো ভালো আরও অনেক থিওরেম, আরও যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসে সেইগুলো আমরা শিখব। আশা করি তোমার এই ক্লাসে এই 3টে বিষয়টা পুরো ভালোভাবে ক্লিয়ার হয়েছে। অবশ্যই তোমরা জানাবে কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো। থ্যাংক ইউ।